বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1282তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই ক্যাপ্টেন আদিল হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পরীর সাথে খারাপ কাজ করতে গিয়ে চিরতরে অন্ধ হয়ে যায় এক তান্ত্রিক বা কবিরাজ। এই গল্পটা বরিশাল শহরেরই কাছাকাছি কোনো এক এলাকার খুবই সুনামধন্য পরিবারের জাহাজের ক্যাপ্টেন আদিল হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো এক আশ্চর্যজনক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী, যে কাহিনী আমাদের আজকের সমাজের প্রত্যেকটা কবিরাজ, প্রত্যেকটা তান্ত্রিকের জন্য এক শিক্ষার মেসেজ হতে যাচ্ছে। তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই ক্যাপ্টেন আদিল হোসেনের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ক্যাপ্টেন আদিলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আদিল হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমার কোনো ভাই বোন নেই। বরিশাল শহরের অদূরে কোনো এক সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম হয়। আমার বাবা মায়ের বিয়ের প্রায় 7 বছর পরে আমি দুনিয়াতে আসি, যার জন্য বাবা মা উভয় আমাকে অনেক বেশি ভালোবাসে। এবং আমার জন্মের পরে আমার বাবা মায়ের ঘরে আর কোনো সন্তান হয়নি আমার কোনো ভাই বোন, যার কারণে বাবা মা উভয় আমাকে মাথায় রাখে না তো উকুনে খাবে, মাটিতে রাখে না তো পিঁপড়ায় খাবে। বুকের মনের মণিকোঠায় আমার বাবা মা আমাকে লুকিয়ে রাখে। ছোটোবেলা থেকে পরম আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটে। বলে রাখা ভালো, আমার মা ভূতে বিশ্বাসী একজন মানুষ। আমার মা তান্ত্রিক, কবিরাজ, জিন, ভূত এই জিনিসগুলোকে খুব বেশি বিশ্বাস করত। এবং আমার জন্ম হবার প্রায় 2 বছর পরে আমার মা বান্দরবনের এক বৌদ্ধ কবিরাজের কাছে আমাকে নিয়ে যায়। তার কারণ হচ্ছে আমি রাতের বেলায় ঘুমের মধ্যে চিৎকার করে করে লাফ দিয়ে উঠে কাঁদতাম। ছোটোবেলায় জন্ম হবার পরে প্রায় 2 বছর ধরে আমার এই সমস্যাটা ছিল। হলো যে আমি ঘুমিয়ে আছি, ওই সময় হঠাৎ নাকি ঘুমের মধ্যে হাউমাউ করে চিৎকার করতে শুরু করতাম। এবং 2 বছর বয়স আমার, তখন ওই বয়সে আমার মা তখন আমাকে বান্দরবানের ওই বৌদ্ধ তান্ত্রিক কবিরাজের কাছে নিয়ে যায়। নিলে পরে উনি আমাকে দেখে আমার মাকে বলে যে ঠিক আছে, তোমার ছেলেকে আমি ভালো করে দিচ্ছি, এরপর থেকে তোমার ছেলে এই সমস্যা হবে না। কিন্তু আমার তন্ত্রমন্ত্র বলছে তোমার ছেলের বিয়ে হবার, তোমার ছেলেকে যেদিন তুমি বিয়ে করাবা তার 10 দিন পরে, 10 থেকে 15 দিনের মধ্যে তোমার ছেলে মারা যেতে পারে। এইরকম একটা ভবিষ্যৎবাণী এই কবিরাজ করে দেয়, তান্ত্রিক এরকম একটা ভবিষ্যৎবাণী করে দেয়। এবং এই ভবিষ্যৎবাণী করে দেওয়ার পরে আমার মা তো এমনিই নাচনে বড়ি, তার উপরে ঢোলের বাড়ি। এমনিতেই তো আমার মা এই তান্ত্রিক, কবিরাজ, জিন, ভূত, কুফুরি, তন্ত্র মন্ত্র এগুলোতে অসম্ভব রকমের বিশ্বাসকৃত একজন মানুষ। সেই মানুষটাকে যখন বলা হলো যে তার একমাত্র কলিজার ধন আমার বিয়ে হবার 10 থেকে 15 দিনের মাথায় আমি মারা যাব, আমার মায়ের মাথায় তো আসমানটা ভেঙে পড়লো। এবং ওই তান্ত্রিক আমার মাকে এটাও বলে দিল, হয়তো আমার এই গণনা ভুলও হতে পারে, তবে আমার গণনা বেশিরভাগ ক্ষেত্রে 70% নিশ্চিত। তা তোমার ছেলেকে তুমি তোমার ধর্ম অনুযায়ী বিয়ে করাইও। বিয়ে করাতে কিন্তু ওই তান্ত্রিক আমার মাকে মানা করে না, বলে তোমার ধর্ম অনুযায়ী একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাইও। এই কথা বলার পরে আমাকে যখন আমার আম্মা নিয়ে আসে, পুরোটা রাস্তায় আমার আম্মা কান্না করে। গাড়ির মধ্যে সম্পূর্ণটা রাস্তা আমার মা কান্না করতে করতে আসে। মা একটা জিনিসে ভয় পাচ্ছিল, যদি আমাকে নিয়ে যায়, যদি আমাকে মেরে ফেলে এবং আমার বিয়ে হবার পর তো আমি মরে যাব। এই জন্য মা একদম ছোটোবেলা থেকে সবার কাছে বলতেছে আমরা কখনো আদিলকে বিয়ে করাবো না। আমার মা আমার বাবাকে সাফ বলে দিত, আদিলকে কখনো বিয়ে করাবো না, আদিলের জন্য কখনো মেয়ে দেখবো না, আদিলকে বিয়ে করাবো না। আমার বাবা খুব রেগে মেগে আমার মাকে বলতো, আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? এই যুগে এসে কেউ এই কথাগুলো বিশ্বাস করে? ভবিষ্যতে কি হবে এটা তো একমাত্র উপরওয়ালাই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ তো ভবিষ্যৎবাণী করতে পারে না। গাইবী জানে শুধু একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া তো কেউ গাইবী জানে না।
আমার মা তখন বলল, এই কবিরাজ বা এই তান্ত্রিক অনেক নাম করা, ওনাকে দেশে বিদেশে সবাই চিনে এবং তিনার গণনাতে যেটা বলবে এটা 100% সত্য, এটা মিথ্যা না, ওনার গণনা কখনো ভুল হয় না। আমার মাকে আর কোনোভাবেই বোঝানো গেল না যে ভবিষ্যৎবাণী গাইবি একমাত্র আল্লাহই জানে, কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক জানে না। আমার মা ওই তান্ত্রিকের উপরে বিশ্বাস এনে সারাটাক্ষণ আমাকে নিয়ে টেনশন করতো। এই করতে করতে আমি মোটামুটি বড় হই। আমার বাবা পেশায় ছিল একজন জাহাজের ক্যাপ্টেন, জাহাজের নাবিক, জাহাজ চালাতো। এবং ছোটোবেলা থেকে আমি তখন আমার বাবার সাথে মাঝে মাঝে ওই ক্যাপ্টেনের রুমে গিয়ে বসতাম। বাবা জাহাজ চালাতো, বড় জাহাজ, আমি বসে থাকতাম। এবং এই সময়তে আমার মা মানা করতো আমার আব্বাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। মা আমার আব্বারে বলতো, ওর জিন বুথে সমস্যা আছে, ওর দিকে জিনের নজর আছে এবং ওর সমস্যা আছে, তুমি ওরে নিও না। এরপর আমার বাবা আমার মায়ের বাদাকে ঢিঙিয়ে আমাকে সাথে করে নিয়ে যাইতো। বাবার সাথে আমি তখন যাইতাম এবং গিয়ে আমি বিভিন্ন জায়গায় আমার বাবা এপারে ওপারে এই ঘাটে ও ঘাটে আমাকে নিয়ে যেত। বাবার কোলে বসে বসে আমার হাতে গড়িতে এই লঞ্চ চালানোর শেখা। এবং সেখান থেকে একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হই। কিন্তু বিশ্বাস করেন, আমার লাইফে অনেকেই ভালো লাগতো। আমি যদি কখনও কাউকে ভালো লাগার কথা আমার মাকে বলতাম, আমার মা মুহূর্তের মধ্যে খেপে যাইতো, মুহূর্তের মধ্যে রাগ করে বসতো এবং সবসময় আমাকে বলতো, কোনো মেয়ের সাথে কথা বলবি না, কোনো মেয়ের সাথে প্রেম করবি না, কোনো মেয়েকে বিয়ে করবি না। আমার মায়ের কথা, আমি যদি বিয়ে করে ফেলি তাহলে তো আমি মরে যাব, আর প্রেম করলেই হয়তো বিয়ে করে ফেলবো। এই ভয়ে মা আমাকে বারবার বলতো, খবরদার কখনো কোনো মেয়ের দিকে তাকাবি না, কখনো প্রেম প্রীতের মধ্যে যাবি না। স্কুলে যখন যাইতাম, আমার ক্লাসমেট যে মেয়েরা আছে আমার সবার কাছে বলে দিত, বলতো যে আদিল যদি বিয়ে করে তাহলে কিন্তু আদিল মারা যাবে, বিয়ের 10 দিন 15 দিন পরে মারা যাবে। এবং আমার ক্লাসমেট বন্ধুবান্ধবগুলো এগুলো শুনতো আর হাসতো। আর এরপরেও না, আমার ভিতরে এই প্রেম প্রীতি ভালোবাসাগুলো কখনোই আসে নাই। আমি দেখতে শুনতে মোটামুটি অনেকটাই হ্যান্ডসাম ছিলাম, ভালো ভালো অনেক প্রেমের প্রপোজাল আমি পেয়েছি স্কুল জীবন, কলেজ জীবন বা বিশ্ববিদ্যালয়ের জীবনে। কিন্তু কখনোই কারোর সাথে এভাবে প্রেমের গল্প আমার হয়ে ওঠে নাই। আমি আমার বাবার সাথেই বেশিরভাগ সময় কাটাতাম, লঞ্চে যাইতাম, ঘুরতাম। এই করতে করতে একটা পর্যায়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাই, পরে বাবা আমাকে লঞ্চের দায়িত্ব বুঝিয়ে দেয়, আমাকে লঞ্চের ক্যাপ্টেন বানিয়ে দেয়, জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দেয়। আমি তখন জাহাজ চালাতাম। আমার প্রথম জাহাজ চালানো শুরু হয় ঢাকা এবং বরিশাল রোডে। ঢাকা বরিশালের ওই পানিপথে আমি তখন জাহাজ চালাতাম এবং খুব ভালো ছিলাম, দেখতে শুনতে ভালো ছিলাম। এই জন্য জাহাজের যে মালিকরা ছিল এরাও আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো এবং আমি তাদের মাঝে সবচেয়ে কম বয়স্ক একজন নাবিক হিসাবে পরিচিতি পাই। আমার বয়স সবচেয়ে কম ছিল, যত নাবিক ছিল তাদের মাঝে আমার বয়সে ছিল সবচেয়ে কম। এরকম করে তখন জাহাজ চালাতাম এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমি ওই আমার মায়ের কথাগুলোকে খুব ভাবতাম যে আসলেই কি আমি জীবনে কখনো বিয়ে করব না, আমার কি কখনো বউ হবে না, আমার কি কখনো সংসার হবে না, সত্যি কি আমার মা আমাকে বিয়ে করাবে না। এই জিনিসগুলো মাথার মধ্যে খালি ঘুরতে থাকতো, মাথার মধ্যে জিনিসগুলো ঘুরতে থাকতো এবং আমি খালি চিন্তা করতাম যে তাহলে মনে হয় জীবনে আমি কখনো বিয়ে করব না, আমার মনে হয় জীবনে কখনো বউ হবে না। এই সেই কথাবার্তাগুলো ভাবনা চিন্তা করতে করতে বড় হতে থাকি। কোনো মেয়েকে ভালো লাগলে তার সাথে প্রেম করতেও ভয় পাই, তার সাথে কোনো একটা রিলেশন করব এটাতেও ভয় পাই, কারণ আমার মা তো আর আমাকে বিয়ে করাবে না, আর আমি বিয়ে করলে আমার মা মরেই যাবে, আমার আম্মা সহ্য করতে পারবে না। মা যে তার সন্তানকে এত ভালোবাসতে পারে এটা আমি আমার মাকে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। মনে হয় আমার কিছু একটা হলে আমার মা যেন মরে যাবে, খুব মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। এরকমভাবে আমি যে রোডে জাহাজ চালাতাম ওইখানে একটা ছেলে, ও হিন্দু, হিন্দু একটা ছেলে, ও সবসময় দেখতাম, জায়গার নামটা আমি না বলি যেহেতু একটা পরিচিত জায়গা এবং এরপরে হয়তো অন্যদের এখান দিয়ে যেতে ভয় লাগতে পারে, এই জন্য নাই বলি। আমার একটা হিন্দু ছেলে ছিল আমার সহযোগী, ওই করতে গিয়ে নতুন আসছে, ও একটা পাড়ে যাওয়ার পরে একটা জায়গা পার হওয়ার সময় ওই সময় ও পাড়ের দিকে তাকিয়ে পূজা করতে শুরু করতো। 5 মিনিট 6 মিনিটের মতো ওই লঞ্চ চলা অবস্থায়, লঞ্চ রানিং অবস্থায় ও তখন ওই জানালার পাশে বসে এই ধরনের তন্ত্রমন্ত্র করতো, এক কথায় বলতে গেলে ওদের ধর্মীয় পূজা করতো। তাই ছেলেটার একদিন আমি বললাম যে কী ব্যাপার, তুমি এরকমভাবে পূজা করো, নাম ছিল শিমুল। আমি বললাম যে শিমুল তুমি এটা কী করো, এই যে এরকম পূজা করতেছো কেন? আমার বলে, ভাই এদিকে আমাদের বিশাল একটা মন্দির আছে একটা বিশাল মন্দির আর শ্মশান ঘাট, যার জন্য আমি এখানে পূজা করি, আমাকে সবসময় বলতো। তো ও অনেক দিন ধরে আমার সাথে ছিল, থাকার পরে একদিনও চলে গেল, আমার এখান থেকে চলে গেল, লঞ্চে চাকরি ছেড়ে দিল না নতুন করে কোথাও লঞ্চ চালানো শুরু করলো ওইটা আমি জানি না, ও চলে গেছে। যাওয়ার পরে তার বেশ কয়েকদিন পরে একদিন হলো কি, হঠাৎ করে ও যে জায়গাটার মধ্যে পূজা করতো
মানে ওর যে পূজার স্থানটা ছিল ওই জায়গার মধ্যে আমাদের লঞ্চটা নষ্ট হয়ে যায়। হঠাৎ করে লঞ্চটা নষ্ট হয়ে যায় এবং চারদিকে তখন একেবারে গুটগুটে অন্ধকার এবং ভয়ে তখন আত্রে আসার মতো অবস্থা। যাত্রীর সংখ্যাও খুব বেশি ছিল না, মানে ঈদের মৌসুম ছিল। আমি বরিশাল থেকে ঢাকায় আসতেছিলাম, বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসতেছিলাম, লঞ্চ মোটামুটি ফাঁকাই ছিল। ওই জায়গায় এসে তখন লঞ্চটা নষ্ট হয়ে গেল। হঠাৎ করে লঞ্চ যখন নষ্ট হলো তখন যোগাযোগ করলাম ঢাকাতে। ঢাকাতে যোগাযোগ করার পরে সেখান থেকে বলা হলো যে লঞ্চ ঠিক করার জন্য টিম পাঠানো হচ্ছে। আমি যেহেতু ওখানেই থাকি, একটা পর্যায়ে অনেকক্ষণ ধরে থাকতেছে আর বাতাসে বাতাসে লঞ্চটারে আস্তে আস্তে করে একটা মন্দির যে শ্মশানঘাটের কথা বললো ওই দিকে নিয়ে যাচ্ছে। এবং একটা পর্যায়ে তখন ওই লঞ্চের লোকজন আসলো, মানে ঠিক করার জন্য তারা আসছে এবং আসার পরে বললো এটাকে তীরে ভিড়ানোর জন্য, মানে তীরে ভিড়াইতে বললো। তো তীরে যখন ভিড়াইতে বললো আমি তখন তীরের দিকে লঞ্চটাকে নিয়ে যাচ্ছি এবং যাওয়ার পরে ওই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ছিল। মানে আমার জীবনে মনে হয় না যে আমি এত সুন্দর কোনো জায়গা দেখেছি। খুবই সুন্দর একটা জায়গা, একটা ফুলের বাগান এবং এই বাগানটার পাশেই হচ্ছে একটা মন্দির, বিশাল একটা মন্দির এবং মন্দিরের সামনেই হচ্ছে এই ফুলের বাগানটা। এবং এইটা দেখার পর আমার কাছে খুব ভালো লাগলো। আমি তখন আমার একজনকে বললাম যে ছোট নৌকা পাওয়া যাবে এইদিকে, আমি একটু ওই পারে যাব, মানে একটু পাড়ের মধ্যে যাব, ওরা ঠিক করতে যে সময়টা লাগবে এরই মধ্যে। তো আমারে সবাই বলতেছে যে না এই পারে যাইন না, এইদিকে একটা মন্দির বা শ্মশানঘাট। তো একটা মন্দির একটা শ্মশানঘাট মানে তো ভয়ের একটা বিষয়, কিন্তু আমার ভিতরে কোনোভাবেই কোনো ভয় কাজ করে নাই, মানে ভিতরে কোনো ভয় লাগে নাই। এখানে শ্মশানঘাট হয়েছে, মন্দির হয়েছে, তো কি হয়েছে, আমি তারপরও এটা দেখতে যাব, মানে এটা দেখার জন্য আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে। যাই হোক, একটা ছোট লঞ্চ তখন, মানে ছোট আপনার নৌকা ব্যবস্থা করা হলো এবং ওই যেগুলো আপনার লাগানো ইঞ্জিল চালিত নৌকা, এগুলো দিয়ে আমি তখন ওই পাড়ে গেলাম। পাড়ে যাওয়ার পরে আমার কাছে এই জায়গাটা অদ্ভুত লেগেছে, মানে মনে হয় না যে আমার জীবনে আমি এত সুন্দর কোনো জায়গা দেখেছি। এবং আমি তো সবসময় মানে লঞ্চে চালাইতাম, কিন্তু কখনোই তো এরকম তীরে ভিড়া হয় নাই, কখনো তীরে ভিড়ি নাই বা এরকম প্রকৃতির মাঝে কখনো হাঁটি নাই। একেবারে গুটগুটে অন্ধকার রাতের বেলায় আকাশে কয়েকটা জোনাকির মতো করে তারা জ্বলতেছিল। ওই সময়টাতে আমি তখন মন্দিরের কাছে গেলাম। মন্দিরের কাছে যাওয়ার পরে আমার হৃদয়টা পুরো শীতল হয়ে গেল, মনে হলো কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে। যদিও আমি মুসলিম ধর্মের ছেলে ছিলাম, ওই মন্দিরের পাশে যাওয়ার পরে কেন জানি আমার ভিতরটা অনেক ভালো লাগতে শুরু হলো। মন্দিরের পাশে খানিকটা সময় দাঁড়িয়ে আছি এবং এই শ্মশান ঘাটটার দিকে দেখতেছি যে ওখানে অনেক মানুষকে পড়ানো হয় এবং আমার সাথে যে শিমুল ছিল ওর মুখে এই শ্মশান ঘাটের বা এই মন্দিরের অনেক গল্প শুনেছিলাম। ওর মুখে অনেক গল্প শুনেছি, মন্দিরে এরকম কাজ হয়, ওরকম কাজ হয় এবং মন্দির সম্বন্ধে ও বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে বলতো, মানে শিমুল আমাকে বলতো। ওই শিমুলের কথাগুলো মনে হচ্ছিল এবং মন্দিরে ঘুরতেছি। এরকম করতে করতে মন্দিরের পিছনের দিকে যেখানে শ্মশান ঘাট, হিন্দু মানুষ মারা যাওয়ার পরে যেখানে পোড়ানো হয়, ওই জায়গাটার পিছনের দিকে আমার তখন প্রস্রাবে ধরে, মানে আমার প্রস্রাব পায় এবং হিসু পাওয়ার পরে আমি তখন করলাম কি ওই জায়গার একটা পাশে বসে আমি তখন প্রস্রাবটা করতে শুরু করলাম। মিডল বরাবর প্রস্রাবটা হয়েছে পরে হঠাৎ করে আমার শরীরে একটা দিয়ে উঠলো, মানে শরীর লবণ কাটা দিয়ে উঠলো। এবং এরকম পরিস্থিতি হওয়ার পরে আমি তখন সামনের দিকে তাকাই, দেখলাম আমি যে জায়গাটায় প্রস্রাব করলাম ওখান থেকে মনে হয় ধোঁয়া বেরোচ্ছে। মানে আগুনের মধ্যে প্রস্রাব করলে যেরকম একটা, মানে আগুনের মধ্যে পানি ঢাললে যেরকম একটা ধোঁয়া বের হয়, এরকম করে ধোঁয়া বেরোচ্ছে। আমি তখন করলাম কি, আমার মানে এরকম করে যখন ধোঁয়া বেরিয়েছে আমি তখন একটু অবাক হয়ে গেলাম, বিষয়টা কি, এখানে ধোঁয়া কেন? ভালো করে যখন তাকিয়ে দেখতেছিলাম আমার কাছে মনে হলো যে মাটির ভিতর থেকে একটা অদৃশ্য মুখ, মানে একটা মুখমণ্ডল বেরিয়ে আসছে এবং এইটা এত ভয়ানক ছিল, মানে ওই মুখটা এত ভয়ঙ্কর ছিল, আমার জীবনে মনে হয় এত ভয়ঙ্কর মুখ আমি দেখি নাই। এই মুখটা একটা হাসি দিছে, মানে ওইখান থেকে বেরিয়ে একটা হাসি দিল কেমন জানি, আমি জায়গার মধ্যে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এই জায়গার মধ্যে খুব জোরে একটা চিৎকার দেয় এবং চিৎকার দেওয়ার পরে আমি সে জায়গায় সেন্সলেস হয়ে যাই। এবং যখন এখানে জ্ঞান হারিয়ে ফেলি এরপরে আর কোনো মেমোরিজ আমার মনে নাই, আর কোনো স্মৃতি আমার মনে নাই। এবং পরে দেখা গেল আমার একটা সময় জ্ঞান ফিরে, আমি ঠিক হই, কিন্তু ঠিক হওয়ার পরে আমি দেখতে পাই যে আমি একটা দ্বীপের মধ্যে, এটা কোনো মানে বড় কোনো দ্বীপ না, ছোট একটা দ্বীপ, এবং এই দ্বীপটার মধ্যে আমি শুয়ে আছি বালির মধ্যে, আর চারপাশে হচ্ছে শুধু পানি এবং পানি দিয়ে কোনো কিছু দেখা যায় না, ডান পারে বাম পারে এই পারে ওই পারে, আকাশে আসমান, নিচে হচ্ছে এই দ্বীপটা আর চারদিকে শুধু পানি পানি আর পানি, আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তখন চিন্তা করতেছিলাম ঘটনা কি,
আমার সাথে এসব কী হচ্ছে? মানে মনে হলো যেন আমার নিঃশ্বাসটা থেমে যাওয়ার মতো অবস্থা। এদিকে ওইদিকে বিভিন্ন দিকে তাকাইতেছে, আমি কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। এবং তখন দিনের বেলায়, এরকম না যে রাত্রের বেলায়, দিনের বেলায়। এবং দিনের বেলায় হইলে পরে আপনার সকাল হইছে সবে মাত্র, মানে মনে হলো যে সূর্যের আলোটা আমার চোখে পড়ছে। সূর্যের আলোটা চোখে পড়ার পরে আমার তখন ঘুমটা ভাঙছে। এবার আমি ডাকতেছি, চিৎকার করে ডাকতেছি, ভাই আশেপাশে কেউ আছেন, এদিকে ওইদিকে কেউ আছেন, মানে ডাকতেছি, বাট আমার ডাক কারো কানেই পৌঁছায় না। চিৎকার করতেছে এবং আস্তে আস্তে করে প্রায় দুপুর হয়ে গেল। আমি পানিতে নামলাম এবং চারদিকে ভাই এরকম পানি, আমার কাছে এটা মনেই হয় না যে এটা আমাদের সাগরের যে পানি ওই পানি, এটা মনে হয় না। কারণ ওই পানিটা ছিল সম্পূর্ণ নীল, একদম নীল পানি ছিল। তো নীল পানি তো আমাদের ওই বরিশালের রোডের ওই পানি তো নীল পানি না, তাহলে পদ্মার পানি তো নীল না, বাট ওইটা নীল কেন? মানে একদম নীল, একদম নীল আকার, মনে হয় বিদেশি কোনো একটা, মানে বিদেশের যেরকম মানে পানি নীল হয় ওই রকম টাইপের। এখানে বসে বসে সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করি, আল্লাহকে ডাকতে শুরু করি, দোয়া দরুদ পড়তেছি, বাট আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। একটা সময় সূর্যটা মাথার উপরে চলে আসলো, পেটের খিদায় তখন মরে যাচ্ছে, মানে খিদায় আমি আর থাকতে পারতেছিলাম না, কান্না করতে শুরু করলাম ক্ষুধায় কারণে, যে পেটে প্রচণ্ড রকমের ক্ষুধা পাইছে। এবং একটা পর্যায়ে এই লবণাক্ত পানি, একদম নোনা পানি আমি তখন খেতে শুরু করি, নোনা পানি তখন গিলতে শুরু করি। আমি ভেবেছিলাম এখানেই মনে হয় আমার মৃত্যু ঘটবে। ক্ষুধার্ত পেটে আমি যখন নোনা পানিগুলো খেলাম, মনে হয় আমার পেটের ভিতরের যে নাড়ি ভুঁড়ি আছে এগুলো কেটে যাচ্ছে, মানে মনে হয় যেন এগুলো কেটে, মানে ভিতরে কে কেটে ফেলতেছে এবং কেটে ফেলতেছে। এইরকম পরিস্থিতির মধ্যে আমার মানে শারীরিক অবস্থা তখন এতটাই দুর্বল হয়ে গেল, আমি তখন সে জায়গার মধ্যে আবারও মানে ঢুলে পড়ে গেলাম। কিন্তু জ্ঞান হারাই নাই, আপনি ঢুলে পড়ে গেছি, ক্লান্ততার কারণে ঢুলে পড়ে গেছি। এবং তখন একদম রোদ, এখানে কোনো গাছ নাই যে কোনো একটা গাছের নিচে গিয়ে দাঁড়াবো, বা কোনো গাছ নাই, শুধু একটা জায়গা এবং পুরোটা জায়গায় একটা দ্বীপ। এবং এই জায়গাটার মধ্যে শুধু বালি আর বালি, শুধু বালি এবং বালির উপরে আমি তখন শুয়ে আছি। আল্লাহকে ডাকতেছি যে এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মনে হলো যেন আমার মানে আর শরীরের কোনো বোধ নাই, মানে আমার শরীরে আর কোনো বোধ নাই, আমি আর ওখান থেকে উঠতে পারতেছি না, ওইখান থেকে উঠতে পারতেছি না। আবার দেখতেছি সূর্য চলে গেছে, পশ্চিমের আকাশে সূর্য ডুবে যাচ্ছে, আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে আসতেছে, আমি বুঝতেছি। কিন্তু এই জায়গাটা থেকে কোনোভাবেই নিজের শরীরটাকে নিয়ে আমি উঠতে পারতেছি না। একটা সময় সূর্য ডুবে গেল, আস্তে আস্তে করে চারদিকে আবার অন্ধকার নেমে আসতেছে। আমি ভেবেছিলাম এই বুঝি আমার মৃত্যু। আমি তখন চোখটা বন্ধ করে ওখানকার মধ্যেই আছি। এবং এরপরে আমি কিন্তু আমার মানে শারীরিক অবস্থা খুবই দুর্বল, আমি বুঝতেছি, কিন্তু ওই উঠতে পারতেছি না। এবং একটা পর্যায়ে আমার রাতে ঘুম ভাঙে, রাতের বেলায় ঘুম ভাঙে এবং আমি বিশাল আকৃতির আকাশ দেখতে পাই, আকাশে চাঁদ তারা সবই আছে, বাট আমি ওখান থেকে উঠতে পারতেছি না। আমি সব কিছু দেখি, আশেপাশে মাথা ঘুরে দেখতেছি, বাট কেউ নাই, একেবারে মানুষ নাই, কিছু নাই, একদম নীরব। এবং আমার মনে হয় শেষ রাতে যখন আস্তে আস্তে করে ফজরের আলোটা ফুটতেছে, সকালের মাঝামাঝি সময়, মানে আপনার ফুবের আকাশটা একটু করে আপনার আলো আলো কিরণ কিরণ ছড়াচ্ছে, ওই মুহূর্তটাতে হঠাৎ করে দেখলাম যে একটা মেয়ে, যার মুখটা দেখা যায় না, একটা সাদা কাপড় পরিহিত মেয়েটা একদিক থেকে আসতেছে। আমি শুয়ে আছি, আমি শোয়া থেকে উঠতে পারি না, একটা দিক থেকে মেয়েটা আসতেছে হেঁটে হেঁটে। এবং আমার ভিতরে তখন ভয়ও লাগতেছে যে এটা কে, এখানে তো আমি কোনোদিন কোনো মানুষ দেখি নাই, এবং এই মেয়েটা কে? মেয়েটা আস্তে আস্তে করে আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে আমার বলল হাত দেওয়ার জন্য, আমার বলল হাত দাও, এরকম করে হাত দিতে বললো। আমি হাত উঠাইতে পারতেছি না, মানে এটা একটা স্বাভাবিক মেয়ে, আমরা যেরকম মেয়ে দেখি পোশাক আশাক পরিহিত, ভালো পোশাক পরে, মানে ভালো পোশাক আশাক পরা যেরকম একটা মেয়ে, এইরকম একটা মেয়েরে আমি তখন দেখতে পাই। আমার বলে হাত দাও, আমি হাতটা উঠাইতে পারতেছি না, অনেক কষ্টে হাতটা উঠাইয়া শুধু তার আঙুলের সাথে আমার একটা আঙুল লাগাইলাম। একদম ফর্সা ছিল তার হাতের আঙুলগুলো, মানে হাতের আঙুল দিয়ে যে রক্ত চলাচল করে এটা না স্পষ্ট দেখা যায়। আমি শুধু এই মেয়েটার মানে হাতের সাথে হাতটা লাগালাম, মানে আঙুলের সাথে আঙুলটা লাগাইলাম, এরপরে আমার আর কোনো কিছু মনে নেই। মানে আমি ওই জায়গার মধ্যে আপনার জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন দেখি আমি একটা হসপিটালে, আমার পাশে আমার মা বাবা সবাই বসে আছে এবং সবাই কান্না করতেছে। আমি চোখ মেলতে পারতেছি না, আমার তখন মানে শরীরের ভিতরে স্যালাইন দিয়ে রাখছে, স্যালাইন চলতেছে। মারে বলতেছে মা আমি কোথায়, আমি কোন জায়গায়? মা কান্না করে বলতেছে তুই আসিস, তুই হসপিটালে আসিস, ভালো আছিস? আমি বললাম মা আমার কী হয়েছে? মা আমারে বলে তুই সুস্থ হ, তোরে সব জানাবো, তুই ভালো হ, তোরে সব কিছু বলবো। এরকম করে প্রায় 2টা দিন ধরে আমি হসপিটালে ছিলাম। এবং 2 দিন পরে মোটামুটি শারীরিক অবস্থা একটু সুস্থতায় ফিরে আসে। পরে আব্বা মা আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পরে আমি মারে জিজ্ঞেস করি যে মা আমার সাথে কি হয়েছিল, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না।
তুমি আমাকে কোথায় পাইলা? আমি তো এখানে ছিলাম না। আমার মা আমারে বলে, তুই কোথায় ছিলি? আমি বললাম এই ঘটনা। মাকে আমি বললাম যে এরকম এরকম মন্দিরের পিছনে আমি প্রস্রাব করেছিলাম এবং এরপরে ওইরকম একটা মুখ আমি দেখতে পাই, ওখানে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপরে আমার জ্ঞান ফিরে এবং আমার সাথে যা যা ঘটে এই সমস্ত ঘটনাগুলো আমি আমার মাকে বলি। মাকে বলার পরে মা আমাকে বলে, আমিও তো হঠাৎ তোরে পাওয়া যাচ্ছে না, সবাই বলল উনি মন্দিরের দিকে গেল এবং এরপরে তোরে আর পাওয়া যাচ্ছে না, এদিকে সেদিকে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করে এবং একটা পর্যায়ে আমাদেরকে খবর দেওয়া হয় আমি আর তোর বাবা সকালবেলা ওই মন্দিরের ওখানে যাই। যাওয়ার পরে মন্দিরের ঠাকুরের সাথে কথা বলি এবং কথা বলার পরে তিনি বলতেছে যে জায়গাটা তো ভালো না, সম্ভবত আপনার ছেলেকে কোনো কিছুতে নিয়ে গেছে। এরপর ওই ঠাকুরের মাধ্যমে মন্দিরের যে ঠাকুর আছে ওনার মাধ্যমে আমি পুরীর চালান দিই, পুরী চালান যেটাকে বলে পুরী চালান করি। এবং পুরী চালান করার পরে আমি ওই ঠাকুরের মাধ্যমে পুরী তোরে বাড়িতে দিয়ে যায়। বাড়িতে দিয়ে যায় বলতে আমাদের বাড়ির পিছনেই একটা জায়গা আছে, ওখানে মানুষজন মাঝে মাঝে বসে, এরকম একটা জায়গা। আমার মা বলতে ওই ঠাকুর নাকি বলো যে ওইখানে আপনার ছেলেকে রেখে যাবে এবং ওইখানে আমরা তোরে পাইছি অজ্ঞান অবস্থায় এবং ওখান থেকে আমরা তোরে হসপিটালে আনছি। আমাকে তখন হসপিটালে আনা হলো এবং হসপিটাল থেকে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি। এরপরে আমার মা আমাকে সাপ জানিয়ে দিল যে আমি আর চালাতে পারবো না, লঞ্চ চালাইতে পারবো না। আমাকে ডিরেক্টলি বললো তোরা লঞ্চ চালাতে হবে না, যা হবার তা হয়েছে, এখন থেকে তোরা এই কাজ করতে হবে না, তুই অন্য কাজ করবি। আমাকে আর লঞ্চে যাইতে দিবেই না। আমি মারে বললাম যে মা, এটা তুমি কি বলো? আমার সাথে একটা ঘটনা অঘটন ঘটে গেছে, তাই বলে কি আমি লঞ্চ চালাবো না? এটা তো আমার প্রফেশন, এটা আমার ব্যবসা, যেটা দিয়ে আমি আমার চাকরি, যা দিয়ে আমার রুটি রোজগার, আমার জীবন চলে, আর তুমি আমাকে এই কাজ করতে দিবা না? আমার মা বলে না, তোর এসব করা লাগবে না। মা আমাকে খুব আদর করতো, যার জন্য আমাকে এটা দেয় না। পরে আমি বললাম যে তুমি আমাকে বিয়ে করাই দাও, সব ঠিক হয়ে যাবে। মা আমাকে বলো, খবরদার বিয়ের কথা মুখেও আনবি না, আমি তোকে বিয়ে করাবো না, আমি যদি তোকে বিয়ে করাই তাহলে আমি তোকে হারাবো। আমার মা খুব কান্না করে, অলওয়েজে কান্না করে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, আর আমি আমার কি করব না করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। ওই মুহূর্তটাতে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে কোন দিকে যাওয়া যায়, কি করা যায় বা কি করব না করব। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাই, মা আমাকে তখন বেরোইতে দেয় না। এমন করে দীর্ঘ 6টা মাস আমি তখন মা আমাকে আর বেরোইতে দেয় না। দীর্ঘ 6টা মাস আমি বাড়ির মধ্যে থাকি এবং 6 মাস পরে আমার এলাকার যে লোকজন আছে, আমার পরিবারের লোকজন, তারা সবাই আমার মাকে বুঝাইলো যে তুমি এরকমটা কেন করতেছো, ওরে যাইতে দাও, কাজ করুক, ওই সব কিছু ঠিক হয়ে যাবে। এমনভাবে বোঝানোর পরে একবার যে আমার আম্মা তখন রাজি হলো এবং আমার মা রাজি হওয়ার পরে তখন আমার মা বলল যে ঠিক আছে, তবে ওকে একটা তাবিজ ব্যবহার করতে হবে। তো আমার আম্মা আমাকে একটা তাবিজ পরাই দেয়, আর তাবিজ না আমার শরীরে থাকলে আমার শরীর অসুস্থ হয়ে যায়। ছোটোবেলা থেকেই, এটাই এই সময় না, ছোটোবেলা থেকেই কোনো তাবিজ পরাইলে আমি অসুস্থ হয়ে যাই। আমার শরীরে তাবিজ পরাইলে আমার শরীর জ্বালাপড়া করে, শরীর চুলকায়, শরীর ব্যথা করে, একটু অন্যরকম অবস্থা হয়ে যায়, যার জন্য আমি তাবিজ পড়তে পারি না। একটা পর্যায়ে আমার মা যখন আমাকে তাবিজ পরাই দিল, আমি তখন তাবিজটা খুলে ফেলি এবং তাবিজ খুলে ফেলেই তাবিজটা খুলে আমি তখন ওভাবে নাবিকের কাজ করতেছি, লঞ্চ চালাইতেছি। এইভাবে মনে হয় সপ্তাহখানি কেটে গেল এবং সপ্তাহখানি কেটে যাওয়ার পরে আমি আরেকদিন লঞ্চ নিয়ে আসতেছি সেই জায়গাটার কাছাকাছি, ওই যে মন্দিরটা আছে মন্দিরের কাছাকাছি আমি লঞ্চ নিয়ে আসতেছি। আপনারা দেখবেন লঞ্চের পাশে অনেক সময় ছোট ছোট আপনার হয়, কি বলে, ছোট ছোট ট্রলারগুলো হয়, যেগুলা লাগানো, আপনার কি বলে, মেশিন লাগানো, ওইরকম ইঞ্জিল চালিত ছোট ছোট ট্রলার। এগুলো করে মাঝে মাঝে পাশের তীর থেকে, আশেপাশে থেকে যাত্রী এসে কিন্তু লঞ্চের মধ্যে উঠে। তো আমি যখন লঞ্চ দিয়ে যাচ্ছিলাম একদিন রাতের বেলায়, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, আমার কাছে মনে হলো যে ওই লঞ্চে করে 8-10 জন যাত্রী আসছে, ওই ট্রলারে করে 8-10 জন যাত্রী আসছে। আমি তখন আমার ট্রলারটাকে ওই পাশে নিতেছি, পরে আমার সাথে যে আছে আমার হেল্পার, ও আমারে বলতেছে যে কি করেন আদিল ভাই, ওইদিকে নিতেছেন কেন আমারে বলে। আমি বললাম ওই যে তীরের তীর থেকে মনে হয় কিছু মানুষ আসছে, ওই ছোটো স্পিড বোটে, ওখান থেকে মানুষগুলোকে উঠাবো। পরে উনি আমার বলে, আপনি কি পাগল হয়ে গেলেন? ওইখানে আপনি কোথায় ট্রলার দেখতেছেন? এখানে তো কোনো ইঞ্জিন চালিত কোনো ট্রলার নাই। আমি ভালো করে তাকিয়ে দেখলাম যে আসলেই তো নাই। মনে মনে চিন্তা করলাম তাহলে আমি কি দেখলাম। ও আমারে বলতেছে যে ভাই আপনি ভুল দেখছেন, আপনি আবার ঠিক হয়ে যান। আমি আবার সেম লাইনে চালাইতেছি। এইভাবে যখনই এই জায়গাটায় ট্রলারটা নিয়ে আসতাম তখনই আমি ওই দিকে তাকায় থাকতাম, ওই শ্মশান ঘাটের দিকে তাকায় থাকতাম। মন্দিরের আলোটা দেখা যাইতো
এবং মন্দিরের আলোটার দিকে তাকায় থাকতাম। এমন করে দিনগুলো কাটতে থাকতো। ওই জায়গাটার মধ্যে আসলেই না আমার শরীরটা কেমন যেন একটু চমচম করতে থাকতো, এবং মাঝের মধ্যে ওই জায়গার মধ্যে আসলে আমি ট্রলারটাকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। মানে আমার কাছে মনে হতো যে ওইখানে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে এবং কেউ একজন মনে হয় ট্রলারে উঠবে, এরকম একটা পরিস্থিতি। এই করতে করতে আপনার আরেকদিন রাতের বেলায়, মানে সর্বশেষ যে ঘটনাটা, আরেকদিন রাতের বেলায় আমি তখন ট্রলার নিয়ে যাচ্ছিলাম। তখন আমি বরিশাল থেকে ফিরতেছি, বরিশাল থেকে ঢাকার অভিমুখে যাচ্ছি, এবং ওই জায়গাটা আসার পরে রাত্রেবেলায় আনুমানিক 1টার মতো বাজে আমি হঠাৎ করে একটা ছোট্ট নৌকার মতো একটা, মানে যেটা নৌকার মতো একটা ট্রলার খেয়াল করলাম। করার পরে আমি দেখলাম যে ওইখানে একটা মেয়ে বসে আছে, মানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো দেখার পরে আমি তখন আমার যেই সহকারী ছিল ওরে বলি, রে তুই তো আমাকে সবসময় বলিস আমি নাকি ভুল বলি, আমি নাকি উল্টাপাল্টা দেখি, দেখ তো এখানে কোনো একটা ট্রলার আছে কিনা, ছোটো কোনো ট্রলার? বলে হ্যাঁ ভাই, ছোটো একটা নৌকা আছে, নৌকার মধ্যে মনে হয় যাত্রী আছে এবং মনে হয় কোনো মেয়ে যাত্রী হবে, এটা আমাকে বললো। আমি তখন বললাম উঠাবো? আমার বলে একটা মেয়ে আর হচ্ছে কি আপনার যে ওই দুজন, মানে একটা ছেলে আর একটা মেয়ে, এই তো উঠাবেন? আমি বললাম যদি উঠাই তাহলে সমস্যাকে, ভাড়া পাইলাম উঠাবো, যে ঠিক আছে উঠান। এরপরে আমি তখন করলাম কি ট্রলারটা একটু একটু করে আস্তে আস্তে করে ওই নৌকাটার দিকে নিয়ে গেলাম, ওই নৌকাটাও আমার দিকে আসলো। আসার পরে আমি তখন বললাম যে যা মেয়েটারে উঠা। এই বলে তখনও মেয়েটারে, মানে ওই যে লোক ছিল ওরা উঠেছে, ওঠানোর পরে মেয়েটা নাকি একটা কেবিন নিছে। আমি সহকারী বললাম ওই মেয়ে যে উঠছে কোথায়? বলে একটা কেবিন নিছে, দোতলায় কেবিন নিছে। আমি বললাম ও আচ্ছা কেবিনে আছে? বলে হ্যাঁ ঠিক আছে। তো আমি আর কোনো কিছু বললাম না। বাট ওই দিন যে আমি ট্রলার চালাইতে আসি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার ট্রলারটা মনে হয় অনেক হালকা হয়ে গেছে, মানে অন্য দিনের মতো মনে হয় না যে ট্রলারটা মনে অনেক হালকা। আমি ওরা বারবার বলতেছিলাম যে আমরা যেদিকে যাচ্ছি ওইদিকে কি বাতাসের মুখ আছে নাকি, বাতাস কি ওইদিকে ঠেলতেছে? বলে না। তাই আমি বললাম যে তাইলে আমার ট্রলারে তো হালকা লাগে কেন, মানে আমার কাছে হালকা লাগে। ওই আবার হেসে হেসে বলে আপনার বউ উঠছে তো ওই জন্য মনে হয়। ওই ছেলেটা আবার আমার সাথে একটু দুষ্টামি করে, প্রায় আমার সমবয়সী। তো যাই হোক এরকম করে ট্রলার নিয়ে একটা সময় ঢাকায় পৌঁছায় গেলাম, এবং ঢাকায় যাওয়ার পরে ওরা সবাই নেমে গেল, আমি তখন হোটেলে গেলাম, গিয়ে আমি ঘুমাইলাম। 2:30টার দিকে 3টা বাজে তখন ঘুম থেকে উঠছি। উঠার পরে আমার যে সহকারী ছেলেটা ছিল ওই আমার আইসা বলতে, স্যার আদিল ভাই এক ঘটনা শুনছেন? আমি বললাম কী ঘটনা? বলে আসেন আমার সাথে আপনাকে দেখাবো। পরে আমি বললাম যে আমারে দেখাইবি? তো কী দেখাইবি? আমার তখন ও ট্রলারের মধ্যে নিয়ে গেলো, আমাদের যে নৌকা, আমাদের যে স্টিমার আছে ওইটাতে লঞ্চে নিয়ে লঞ্চের 2য় তালায় নিয়ে আমাকে একটা কেবিনের দরজা খুলে দিল। এবং কেবিনের দরজাটা খোলার পরে আমার কাছে মনে হলো যে কেবিনের ভিতর থেকে এত মধুর একটা সুঘ্রাণ আসলো, মানে মনে হয় আমার পুরোটা শরীর শীতল হয়ে গেছে, মানে এত মানে দারুণ একটা ঘ্রাণ। আমি তখন বললাম কিরে তোরা এখানে পারফিউম দিছিস? পারফিউম দিয়া এভাবে আমাকে ডাইকে নিয়ে ঘ্রাণ শুঙাচ্ছিস, কারণ কি? আমারে বলে না ভাই আমরা কোনো পারফিউম দিই নাই, এই রুম থেকে ওই মেয়েটা নেমে যাওয়ার পর থেকে এই ধরনের ঘ্রাণ আসতেছে, এবং এটা এমন ঘ্রাণ যে কি বলবো, মানে মনে হয় আশেপাশ পুরো মুগ্ধ হয়ে গেছে। আমি তখন বললাম মনে হয় এই মেয়ে কোনো একটা স্যান্ড ইউজ করছে, যার জন্য এটা একটু পরিষ্কার করে ফেল, ওই রুম বয়রে বল এই রুমটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ওই তখন পরিষ্কার করলো, সব কিছু করলো। তো আমি কিন্তু আবার একটা লঞ্চে চালাইতাম, ওই আবার অনেক ড্রাইভার হয় না যে এটা চাইলে ওইটা ধরো, ওইটা আমার একটাই। আমি মালিকের সাথে ওভাবেই কথা বলছি যে আমি যেটা চালাবো আমার ওইটাই, মানে আমার হাত যাতে ওইটাতে ক্লিয়ার থাকে আমি ওইটাই চালাবো, অন্য লঞ্চ নিব না। তো এরপরে আমি তখন এটা নিয়ে আবারও আপনার ঢাকা থেকে রওনা দিলাম হচ্ছে আপনার বরিশালের উদ্দেশ্যে। এবার যখন বরিশালে যাচ্ছি, যে ওই যে কেবিনটা আছে ওই কেবিনে একটা বয়স্ক লোক আর তার হচ্ছে বউ উঠছে। উঠার পরে তারা মানে মধ্যরাতে, মানে মধ্যখান কাছাকাছি যখন আসি আমি মধ্যপথে, তারা হঠাৎ করে আপনার রুম বয়রে বলছে তারা এই রুমে থাকবে না। রুম বয় জিজ্ঞেস করতেছে কী হয়েছে, এই রুমে থাকবে না, এই রুমে না থাকার কারণটা কি? বলে না আমরা এই রুমে থাকবো না, আমাদেরকে অন্য একটা রুম দাও। তো তখন অন্য একটা রুম দেওয়া হলো, তারা অন্য রুমে করে গেল। এই ঘটনাও তখন আমাকে ওইখানে যাওয়ার পরে, মানে বরিশাল যাওয়ার পরে আমাকে ওরা জানাইলো। আমি ওই রুমটার মধ্যে আবারও গেলাম, কিন্তু এই রুমের যে গন্ধটা, ওই গন্ধটা ভাই যাচ্ছে না। রুমে আমরা অন্য ধরনের ঘ্রাণ ইউজ করার পরেও এই ঘ্রাণটাই নাকে আসে, এবং ওই ঘ্রাণটা এরকম একটা ঘ্রাণ যেটা আমি কোনোদিন কোনো পারফিউমের মধ্যে পাই নাই, এত সুগন্ধি, এত মুগ্ধকর সুগন্ধি। এরপরে যা হইলো, এই ট্রলারে মানে আমার এই স্টিমারের মধ্যে, আমার এই লঞ্চের মধ্যে এই কেবিনে কোনো যাত্রী বসে না, মানে এই কেবিনে কোনো যাত্রী যায় না। যে কোনো যাত্রী যায়, মানে যদি বলি যে কি হয়েছে, মানে কেবিনে আপনারা থাকতেছেন না কেন, কেউ কোনো কিছু বলে না, মানে ওই কেবিনে দিলেই তারা মানে উঠে যায়, মানে থাকতে চায় না রাতের বেলায়। তো আমার যে সহকারী ছিল, আমার যেই জাহাজ চালকের সহকারী, ওরে আমি একদিন বললাম যে আচ্ছা তুই যা তো আজকে তুই এই কেবিনে ঘুমা। ওই আমার বল আমি কেবিনে ঘুমাবো, তাহলে কি আপনি একা একা চালাবেন? আমি বললাম আমি একাই চালাবো, তুই যা তো কেবিনে ঘুমাতো। এই কেবিনে কী হয়েছে?
মানে কেন এই কেবিনে কোনো যাত্রী যেতে চায় না, এই কেবিনটার মধ্যে কোনো যাত্রী থাকতে চায় না, মানে ঘটনাটা কি আমি তো কিছুই বুঝতেছি না, তুই একটু ওইখানে যা। এই কথা বলে আমি ওরে পাঠাইলাম, ও আমার কথা মতো ওইখানে গেছে, ওই রুমে গেছে। রাত্রেবেলায় ওই রুমের ভিতরে চিৎকার করতে শুরু করছে। আমার কাছে খবর আসলো যে ভাই ও তো এরকম চিৎকার করতেছে। পরে ওর দরজা খুলে ওরে বের করা হলো। বের করার পরে ও মানে একদম মানে এত ভয় পাইছে বলার মতো না। পরে আমি বললাম কী হয়েছে বল, মানে তুই কী দেখছিস, কী হয়েছে? কিছুই বলে না। আমি বললাম আরে বেটা তুই বল না কী হয়েছে, তুই কী দেখছিস? কিছু বলে না। এবং সে আমরা বলে আমি চাকরি করবো না, আমি চাকরি করবো না। ওই দিন ও চাকরি ছেড়েই দেয়, মানে লঞ্চের চাকরিও ছেড়েই দেয়, মানে চলেই যায়। আমি বুঝতে পারলাম না যে ওই কেবিনে কোনো যাত্রী ভাড়া নেয় না, মানে নেয় নিলে পরে মধ্যরাতে তারা চলে আসে, মানে বলে ছেড়ে দিবে। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল, কাউকে ওইটার মধ্যে পাই না। হুজুর ডেকে আনি, আবার হুজুরকে দিয়ে পানি পরা টরা এটার মধ্যে ছিটিয়ে টিটিয়ে দিয়ে দোয়া পড়ায়, অনেক কিছুই করি, কিন্তু এরপরে ওই কেবিনে আর কোনো যাত্রী থাকেই না, এবং যাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে। আর যে কেবিনটা এইটা আমার লঞ্চের মধ্যে, এটা হচ্ছে আপনার কিং বেড, মানে কিং বেড যেটা, মানে এটা হচ্ছে অনেক বড় একটা বেড এবং এটা অনেক সুন্দর। মানে আমার ওই লঞ্চের মধ্যে ওই রুমটাই সবচেয়ে সুন্দর একটা রুম, কিন্তু ওইখানে কোনো মানুষ রাখা যাচ্ছে না। এখন ভাবতেছি তাহলে কি করা যায়, মানে এখন এটা থেকে বাঁচার উপায় কি? লঞ্চের যেই মানে আপনার মালিক আছে উনিও বলে কি হয়েছে এটার মধ্যে এরকম ঘটনা। এমন করতে করতে আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি একাই ঘুমাবো। যেদিন আমি সিদ্ধান্ত নিলাম একা ঘুমাবো, ওই দিন এক লোক একটু সাহসী আছে, আমাদের বরিশালেরই ওই হুজুর টাইপের, উনি বলে আমি ঘুমাবো। ওনার পুরো ঘটনাটা বলছিলাম। উনি আমাদের আবার মালিকের সাথে সম্পর্ক আছে, মানে মালিকের কেমন জানি বন্ধু হয়, বয়স্ক মানুষ এবং দাড়ি টুপি আছে, একটু হুজুর টাইপের। পরে উনি আমার বলে না আমি আজকে ঘুমাবো এটার মধ্যে। তাই বলে আপনি ঘুমাবেন, তাহলে আপনি যান, আমি কিন্তু অন্য নাবিক নিয়ে আসছি যে অন্য কেউ লঞ্চ চালাবো, আমি এটাতে ঘুমাবো। পরে ওই ব্যাটারে বিদায় করে আমি তখন নিজে লঞ্চ চালাচ্ছি, উনি তখন ওখানে ঘুমাইলো। ঘুমানোর পরে উনি ওখানে ঘুমাইছে, ঠিক রাত্রে আনুমানিক 2টার কাছাকাছি হবে, ওই সময়তে উনি আমার কাছে আসছে ওই রুম থেকে। এই প্রথম কোনো একটা লোক খুব সুস্থ সবলভাবে ওই রুম থেকে রাত 2টার দিকে বেরিয়ে আমার কাছে আসছে। আসার পরে লোকটার দিকে তাকায় দেখলাম যে উনি একটু ভয় পাইছে, একটু মোটা ঘাটা লোক তো, স্বাস্থ্যবান লোক, লম্বা ফর্সা, মানে মনে হয় ভয় পাইছে। আমি বললাম কী হয়েছে হুজুর, আপনি কি ভয় পাইছেন নাকি? মনে হয় যেন আপনি কথা বলতে পারতেছেন না, কী হইলো? ওই রুমে যে ছিলেন কোনো সমস্যা হয়েছে, কোনো ঝামেলা হয়েছে? আমরা কোনো কিছুই বলে না, কোনো কিছু না বলে তোমার এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে, আমি একটু মানে পড়বো, নফল নামাজ পড়বো 2 রাকাত। তা আমি তখন নামাজই দিলাম, উনি তখন ওইখানেই দাঁড়িয়ে নফল নামাজ পড়লো। নামাজ পড়ে আমার বলতেছে আদিল আমি ওই রুমটার মধ্যে একটা জিনিস দেখলাম। আমি বললাম কি দেখলেন? বলে দেখলাম এরকম একটা মেয়ে, আমি শুয়ে আছি, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখলাম যে ওই চেয়ারের মধ্যে এরকম একটা মেয়ে বসে আছে। উনি চেহারার যে বর্ণনা দিল বা যে পোশাকের কথা বলল, এটা সেই মেয়েটা। আমার কাছে মনে হয় যে মেয়েটাকে আমি মধ্যরাতের বেলায় লঞ্চ থামিয়ে মানে একটা নৌকা থেকে নিয়েছিলাম, আমার মনে হলো এই মেয়েটা। পরে আমি বললাম আপনি কি বলেন এটা? বলে হ্যাঁ। আমি দেখলাম, দেখার পর আমি দোয়া পড়তে শুরু করছি এবং সূরা কেরাত পড়ার পরে মেয়েটা চলে গেছে। যাওয়ার পর আমি বেরিয়ে চলে আসছি। তো আমার কাছে মনে হয় যে এই কেবিনটার মধ্যে কোনো না কোনো একটা সমস্যা আছে, এটার মধ্যে আর তোমরা যাত্রী ভাড়া দিও না, এতে তোমাদের লঞ্চের রেপুটেশন, লঞ্চের মান সম্মান নষ্ট হবে। এরকম করে উনিও এটা বললো। তো এখন কেমন মেয়ে এটার মধ্যে, মানে আমার তখন মাথায় আসে না। আমি তখন চিন্তা করলাম যে সবাই যেহেতু বলে এটা নিয়ে এত কথাবার্তা, দেখি আমি একদিন ঘুমিয়ে দেখি যে এটার মধ্যে আসলেই কোনো কিছু হয় কি না। পরে অন্য একজনকে দিয়ে ভাড়ায় দিয়ে আমি তখন লঞ্চ চালাচ্ছিলাম। ওই দিন আমি নিজেই ঘুমাইতে গেলাম যে দেখি আসলে কি হয়, কেন এটা নিয়ে সবার মাঝে এত কথাবার্তা, সবাই কেন এটাকে নিয়ে এরকম বলতেছে যে এটার মধ্যে অ্যাকচুয়ালি আসলেই কি হয়, এটা আমাকে খুঁজে বের করতে হবে, এটা আমি বের করব। এই বলার পরে আমি তখন করলাম কি আপনার, ওই রাতে আমি তখন ঘুমাইছি। ওই রাতে আমি ঘুমানোর পরে আমারও রাতের বেলায় ঠিক একইভাবে ঘুম ভেঙে যায়। একইভাবে ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আমার চোখটা মেলে দেখি আমার চোখের সামনে একটা রূপবতী সুন্দরী, এমন সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখি নাই, এই মেয়েটা বসে আছে। এবং এই হচ্ছে সেই মেয়েটা, যে মেয়েটা আমাকে, আমি যখন মন্দিরের পিছনে প্রস্রাব করতে যাওয়ার পর আমাকে একটা দ্বীপের মধ্যে ফেলে আসা হয়, ওই দ্বীপ থেকে যে চেহারার একটা মেয়ে আমাকে উঠাই নিয়ে আসে, এই সেম মেয়েটাকে দেখার পরে আমি ভয় পাইনি। মানে সত্যি কথা বলতে গেলে ভয় কিন্তু ছিল ভিতরে, বাট ওভাবে চমকে উঠে নাই। আমি সুন্দর করে সালাম দিলাম, কারণ আমি তো জানি এটা একটা পরী বা জিন। সালাম দিলাম, পরে সালামের উত্তর দেওয়ার পরে আমি বললাম যে আপনি এখানে? পরে বলে এটাই তো আমাকে আপনি থাকতে দিছেন। আমি বললাম আমি আপনাকে থাকতে দিছি, এটা তো একটা ভাড়াই কেবিন, তো এখানে আপনি থাকেন, আপনাকে তো চিনলাম না, আপনি কে, আপনার নাম কি? পরে বলে আমার নাম পায়েল।
খুব সুন্দর করে বলল, আমার নাম পায়েল। আমি বললাম, ও আপনি? তো আপনার নাম পায়েল? বলে হ্যাঁ। তাই আমি বললাম যে আপনার বাড়ি কোথায়? কিছু বলে না, শুধু হাসে। মানে কিছু বলে না, শুধু হাসে। তো যে হাসিগুলো একটু অদ্ভুত টাইপের, মানে যে হাসে না, এটি একটু অদ্ভুত টাইপের, একটু ভয়ঙ্কর টাইপের। তার দিকে যতই তাকাচ্ছি আমার ভিতরে ভয় ঠিক ততটাই বেড়ে যাচ্ছে, মানে ভয় আরও বাড়তেছে। একটা পর্যায়ে আমি ওটা থেকে বেরিয়ে গেলাম, লঞ্চ থেকে বেরিয়ে গেছি। এবং বেরিয়ে যাওয়ার পরে আমি আর এই ঘটনা কাউকে বলি নাই। এবং এরপরের দিন আমার জ্বর উঠে গেছে। জ্বর উঠে যাওয়ার পর আমি বাড়িতে চলে গেছি। 3 দিন পর্যন্ত ছুটিতে ছিলাম। এবং 3 দিন পরে আমি তখন আমার মায়েরকে বললাম যে মা, আমি একটা তাবিজ ব্যবহার করব। এতদিন পর্যন্ত কিন্তু আমি কোনো তাবিজ ব্যবহার করতাম না, কোনো তাবিজ পড়তাম না। আমি সবসময় তাবিজের এগেনস্টে ছিলাম, বিরুদ্ধে ছিলাম। আজকে আমি নিজেই মারে বলতেছি যে মা, আমি একটা তাবিজ ব্যবহার করব। বলার পরে মা তখন আমার একটা তাবিজ এনে দেয় একটা হুজুরের কাছ থেকে। আমি তখন এই তাবিজটা পরে 3 দিন পরে আবারও লঞ্চের মধ্যে আসছি। আসার পরে আমি আবারও লঞ্চ চালাইতেছি। আমার আর কোনো সমস্যা হয় না, এবং আমি একমাত্র ব্যক্তি ওই রুমে ঘুমাইতে পারি, আমার আর কোনো সমস্যা হয় না। কিন্তু ভাই, ওই তাবিজটাই শরীরে থাকার কারণে আমার শরীরের যে সমস্যাগুলো দেখা দিত, সচরাচর তাবিজ পড়লে যে সমস্যাগুলো হইতো, এগুলো হইতেছে। শরীর নাড়তে পারি না, শরীরের মধ্যে এক ধরনের ব্যথা, এবং যে হাতে তাবিজ পড়ছে ওই হাতটা মনে হয় এত ভারী হয়ে আছে যে হাতটাকে আমি উপর উঠাইতে পারি না, খুব খারাপ লাগে। এবং একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমার কাছে এতটাই আনইজি লাগতেছে, এতটাই খারাপ লাগতেছে, তাহলে আমি তাবিজটা খুলে ফেলবো। এরকমই সিদ্ধান্ত করে আমি তখন আমার হাত থেকে তাবিজটা খুলে ফেলি। এবং তাবিজটা খুলে ফেলার পরে আপনার এইভাবে আবারও এই রুমের মধ্যে আমি কিন্তু ঘ্রাণ পাইতাম না। যতদিন আমার শরীরে তাবিজটা ছিল, ওই বেডে গেলে, ওই ইয়েতে গেলে আমি ঘ্রাণটা পাইতাম না। তো 1 দিন 2 দিন 3 দিন করতে করতে মানে আস্তে আস্তে করে চিন্তা করতেছি, এটা আসলেই কি পড়ি, তাই এটা কেমন পড়ি। আমার ভিতরেও একটা মানে লোভ লালসা যেটা জেগেছে যে আসলে আমি এটার সাথে কথা বলবো। তো তাবিজ খুলে আমি আরেকটা রাতে একইভাবে ওই লঞ্চের ওই ক্যাবিনের মধ্যে ঘুমাইলাম। ঘুমানোর পরে আমার ঘুম আসতেছে না, মানে আমি জানি যে ঘুম আসলেই তো ও চলে আসবে। আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করি। একটা পর্যায়ে একটু তন্দ্রায় গেছি, এবং তন্দ্রায় যাওয়ার পরে আমার নাকের মধ্যে ওই ঘ্রাণটা আসছে, এবং ঘ্রাণটা নিখুঁত, মানে আরও কঠিনভাবে আসছে। ঘ্রাণ তো এমনিই সবসময়, বাট ওই ঘ্রাণটা ওই সময় আরও একটু যখন কর্কটে আসলো, আবার তখন চোখটা খুলে ফেললাম, দেখি যে বসে আছে, সামনাসামনি বসে আছে। ভাই, ওই রকম অনুভূতি আসলে ভোলা যাবে না যে এইটা আসলে কিভাবে সম্ভব। অনেকেই বলবে যে ভাই, আমরা হলে তো অজ্ঞান হয়ে যেতাম, মরে যেতাম। ভয় আমারও কাজ করছে, কিন্তু আমি নিজেকে শক্ত রাখছি। ওই দিন বরাবরের মতো সালাম দিলাম। সালাম দেওয়ার পর ওই দিনও একটু রেগেছিল, মানে রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়ে আসছে, বলে আপনি তাবিজ পড়ছেন কেন? আমি আপনাকে নতুন জীবন দিছি, আর আপনি আপনার কাছ থেকে আমাকে দূরে সরাই দিতে চান? আমি বললাম যে আসলে আপনি তো মনে হয় মানুষ না, আপনি তো মনে হয় জিন জাতি, তো জিনের সাথে কি মানুষের কোনো সম্পর্ক হয়? বলে হ্যাঁ, আমার আপনাকে সবসময় ভালো লাগতো। আপনি দিক দিয়ে লঞ্চ চালায় যাইতেন, আমি সবসময় আপনাকে খেয়াল করতাম, আপনাকে দেখতাম, আমার আপনাকে অনেক ভালো লাগতো। আমাদের ওই মন্দিরের একটা দুষ্ট জিন আপনাকে আক্রান্ত করে, এবং ওই দুষ্ট জিনটা আপনাকে একটা তীরে নিয়ে ফেলে দিয়ে চলে আসে। আপনার মা সাহায্য চায়, এবং আপনার উপর আমাকে তখন চালান করা হয়। আপনার উপর যখন আমাকে চালান করে, আমি আপনাকে ওইখান থেকে রক্ষা করে আনি। তা আমি বললাম যে আপনি বিয়ে করেন নাই? বলে না। আমি বললাম আপনার বয়স কত? এবার সে হাসতেছে, মানে বয়সের কথা জিজ্ঞেস করছি, পরে হাসে। আমি বললাম যে আপনি যে এইভাবেই লঞ্চের মধ্যে আসেন, অন্য কোনো ছেলেরা যদি আপনাকে দেখে বা অন্য কোনো যাত্রী দেখে, তাহলে তো মানুষ ভয় পেয়ে যাবে। আমাকে বলে যে না, আমাকে দেখলে কেউ ভয় পাবে না, আর আমি কারোর সামনে যাইও না, আমাকে কেউ দেখতে পাবে না, আমাকে শুধুমাত্র তুমি দেখতে পাবা। আর এই লঞ্চের এই রুমের মধ্যে যে যাত্রীরা আসবে, আমি ওদের সামনে ওদেরকে দেখা দিই, শুধু ওদেরকে ভয় দেখানোর জন্য। দেখা দিই, না হলে আমি কিন্তু ওদেরকেও দেখা দিতাম না। তখন আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বললো। আমার কাছে যেটা মনে হলো, একদম স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটা মেয়ের সাথে আমি বসে বসে কথা বলতেছি। এটা যে একটা পরী, এটা যে একটা জিন, এটা যে একটা প্রেতাত্মা, এইটা তখন আমার ভিতরে আর নাই। আমার মনে হলো আমি খুব নর্মালি একটা মেয়ের সাথেই কথা বলতেছি, একটা স্বাভাবিক মেয়ে যেরকম হয়, খুব স্বাভাবিক একটা মেয়ের সাথে কথা বলতেছি। এমন করে কথা বলতেছি, এবং কথা বলতে বলতে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি আইসেন, আমার সাথে দেখা করেন, আপনি থাকলে আমার ভালো লাগবে। এরকম করে আমার ভিতর তখন ওই ভয়টা কেটে গেল। এরপরে যেটা হইতো, আমি যখনই লঞ্চ চালাইতাম, উনি মাঝে মাঝে এসে বসে থাকতো, আমার পাশে বসে থাকতো, আমার সাথে কথা বলতো। ওই সময় আমি আর লঞ্চের কোনো সহযোগী রাখতাম না। আগে তো আমার সহযোগী একজন ছিল, ওরে মাঝে মাঝে রাখতাম। এখন আমি সহযোগী রাখি না, আমি একাই লঞ্চ চালাই। সহযোগী রাখি না কেন? সবাই বলে আমার সাথে জিন আছে, আমার সাথে পরি আছে, রাখলেও আমার সাথে থাকতে চায় না। আমি এরকম 2-1টা ছেলেকে রাখছিলাম, আমার সাথে থাকতে চায় না। আমারে বলে যে ওস্তাদ, আপনি কার সাথে কথা বলেন? আমি বললাম তোমার ভাবির সাথে, দুষ্টমি করে বলি। তাই আমি যে ওই পায়েলের সাথে কথা বলি, অনেক ছেলেরা শুনতে পাই, তো ওরা তখন ভয়ে চাকরি ছেড়ে দেয় যে আমার সাথে আর চাকরি করবে না।
আমি তখন একাই চাকরি করতাম, মানে একাই লঞ্চ চালাইতাম, ওই আমার পাশে বসে থাকতো। ওর সাথে আমার গভীর সম্পর্ক ছিল। একদিন হলো কি, আমি লঞ্চ নিয়ে যাব, ওই দিন সংকেত ছিল, আপনার সংকেত ছিল, তো সংকেত থাকা অবস্থা আমি কিন্তু ওরা 24 ঘন্টা দেখতাম, আমার সাথে 24 ঘন্টায়ও থাকতো। পরে আমি বললাম আজকে তো সংকেত আছে, এখন লঞ্চ নিয়ে যাবো কি যাবো না ওটা চিন্তা করতেছি। আমার বলে যাও, সমস্যা হবে না। আমি বললাম যদি কিছু একটা হয়ে যায়, বলে হ্যাঁ কিছু একটা হইলে আমি আসি, সমস্যা নেই তুমি যাও। পরে আমি তখন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম লঞ্চ নিয়ে। মধ্যরাতে হঠাৎ করে দ্বীপের মানে আপনার সাগরের মাঝখানে আপনার ঝড় শুরু হয়েছে। এত বৃষ্টি, এত বাতাস, আমি সামনে কিছুই দেখতে পাই না, এবং এক একটা ঢেউ মনে হয় আমার লঞ্চটাকে উল্টাই ফেলবে। ঢেউয়ের কারণে আমি ঢেউয়ের সাথে ফাইটিং করে আর টিকে থাকতে পারতেছিলাম না। আমার কাছে মনে হলো এবার বুঝি আমার মৃত্যু ঘটবে, আমি বুঝি মানে থাকতে পারবো না। এবং সেদিন আমি স্পষ্ট দেখলাম, আমার কাছে মনে হলো মানে একটা জিনের যে ক্ষমতা আছে, মানে জিনটা যে অলৌকিক ক্ষমতার অধিকারী, আমি সেদিন বুঝতে পারলাম। ও আমাকে বললো যে কিচ্ছু হবে না, তুমি চালাও। মানে এক একটা ঢেউ আসে, মনে হয় যেন আমার লঞ্চটা মানে একদম ডুবে যাবে, কিন্তু আমার লঞ্চের কিছুই হচ্ছে না। ও শুধু এরকম করে দুইটা হাত দুদিকে দিয়ে বসে আছে। আমার কাছে মনে হয় যে লঞ্চটাকে দুইজনে দুই দিক থেকে ধরে লঞ্চটাকে শক্ত করে ধরে রেখেছে, লঞ্চের যাতে ব্যালেন্স নষ্ট না হয়। ওই ঢেউয়ের সাথে লঞ্চটাকে পুরো ব্যালেন্স করে রেখেছে। এরপরে ওই দিন আমি বুঝতে পারলাম যে না, আসলেই আমার সাথে থাকলে আমার জন্য ভালো। এরকম করে তখন ওর সাথে আমার দীর্ঘদিনের একটা জার্নি শুরু, দীর্ঘদিনের একটা সম্পর্ক শুরু। এমন করতে করতে আমি তখন ওরা একদিন বললাম যে আমার মা এরকম আমাকে বলতেছে, আমাকে যদি বিয়ে করায় তাহলে নাকি আমি মারা যাব। ও তখন হাসে। আমি বললাম যে আসলে কি আমি বিয়ে করলে মারা যাব? ও আমারে বলে না, আর আমি তোমাকে বিয়ে করতে দিব না। ও আমারে বলে, মানে ও দুষ্টমি করে আমি জানি। তাই আমি বলি আমি কি আর তোমাকে বিয়ে করতে পারবো? তুমি কি আর মানুষ যে আমি তোমাকে বিয়ে করব? পরে ও হাসে, বলে তুমি বিয়ে করো, বিয়ে করলে তুমি মরবা না, তুমি বিয়ে করতে পারো। আমি বললাম আসলেই বিয়ে করব? বলে হ্যাঁ বিয়ে করো। তখন আমার বিয়ের বয়স প্রায় পেরিয়ে যাচ্ছে ওরকম বয়সে। পরে আমি আমার মায়েরে বলি যে মা তুমি আমার বিয়ে করাও, এবং আমি বিয়ে করলে মরবো না। তুমি যেটা বলতেছো বিয়ে করলে আমি মারা যাবো, এটা কুসংস্কার বা এটা একটা কবিরাজের ভণ্ডামি, আমি মরবো না। মারে যত রকমই বলি, মা আমার বিয়ে করাবে না। মা বলতেছে যে না, আমি তোর বিয়ে করলে তোরা হারাবো, তুই মারা যাবি, তুই মারা পড়বি, আমি তোর বিয়ে করাবো না। মা আমাকে বিয়ে করাতেই চায় না। এবং যখন আশেপাশের লোকজন, আমার নানু বাড়ির লোকজন সবাইরে ধরলাম যে আমার তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এবং মারে সবাই বলল যে যার হয়াত যতটুকু সে তো ততটুকুই থাকবে, হয়তের বাইরে তো আর কোনো মানুষ বাঁচবে না। যদি তোমার ছেলের মৃত্যু হয়ে থাকে 50 বছর বয়সে, তা 50-এ মারা যাবে, এতে বিয়ে করুক বা না করুক তোমারই বিয়ে করাও। সবাই যখন আমার মায়ের চাপ দিল, একটা সময় আমার মা তখন সবার চাপে পড়ে মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার মা তখন রাজি হলো। রাজি হওয়ার পরে তখন পারিবারিকভাবে আমার জন্য মেয়ে দেখা হইতেছে। আর পায়েল তো আমার সাথে আছেই, ও আমার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে আছে, একেবারে একটা বন্ধুর মতো করে আমার সাথে আছে। আর ওর সাথে তখন কিন্তু আমার প্রেম চলতো। আমার কাছে মনে হতো যে আমরা দুজন দুজনের সাথে প্রেম করি, এমন একটা অবস্থা। এই করতে করতে দীর্ঘদিন খোঁজাখুঁজি করার পরে আপনার নেহার নামের একটা মেয়ে তখন আমার জন্য খুঁজে বের করে, আমাদের বরিশালেরই। মেয়েটার নাম ছিল নেহার এবং দেখতে খুব সুন্দরী ছিল। তাই আমার মা আমারে বলতেছে যে মেয়ে দেখতে যাব, তুই চল। তো মেয়ে দেখতে যাবো, আমাকে মেয়ে দেখতে আমি তো যাবো, এর আগেই পায়েল আমাকে দেখাই দিছে, মানে মেয়ের ছবি দেখাইতেছে, এবং মেয়ের হাঁটা চলা, মানে আমার মাঝে কিছু অলৌকিক ক্ষমতা ছিল যেগুলো আসলে স্বাভাবিকভাবে মানুষকে বোঝানো কষ্টকর। আমি যাইতেছি, পরে আমি মারে বলতেছি মা মেয়ের কপালে কি একটা তিল আছে নাকি, এরকম করে বলি কপালের বাম পাশে একটা তিল আছে। আমার আম্মা বলে তুই কেমনে জানোস? আমি এটা বলি, আমার মানে যারা আছে অন্যরা সবাই বলতেছে যে আদিলে মনে হয় আগে মেয়েরে দেখছে, ওই মিথ্যে বলতেছে। এবং আমি একটা পর্যায়ে গেলাম, মেয়েকে দেখলাম, ঠিক মেয়েটাকে আমি আমাকে আমার পায়েল যেভাবে দেখালো মেয়েটা সেম একই রকম, সেম মেয়ে। পরে দেখলাম, দেখার পর আংটি বদল হলো, একটা বিয়ের দিন তারিখ ঠিক হলো। বিয়ের দিন তারিখ ঠিক হলো পরে ওই পায়েল আমাকে বলে আমি কি বিয়ে ভেঙে দিব? আমি চাইলে কিন্তু বিয়ে ভেঙে দিতে পারি, কোনো বিষয় না। আমি ওরে বলি যে না ভাঙো না, মেয়েটা দেখতে শুনতে যেহেতু ভালো আছে, তাইলে আমি তারে বিয়ে করব। পরে আমারে বলে ওরে বিয়ে করলে তো আমারে ভুলে যাবা, আমার সাথে আর কথা বলবো না, আমার কাছ থেকে ওই মেয়েটা তোমাকে নিয়ে যাবে। আমি বললাম না, আমি তোমার কাছ থেকে কখনোই দূরে যাব না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস রেখেছে আমি তোমার সাথে থাকবো, এবং তোমার সাথে আমি একটা গভীর সম্পর্ক থাকবে। তোমার আমার এই মধুর সম্পর্কের মাঝে কখনো কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমাদের মাঝে কখনোই কোনো কিছু বাধা হবে না। আমরা দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসবো, এগুলো ওরে বলতাম। ওই আমার কথা শুনতো, আমি ওর কথা শুনি। এরকম করতে করতে বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। তারিখ ঠিক হয়, এবং তারিখ ঠিক হওয়ার পরে ওই দিন আমি তখন বর্ষে গিয়ে বিয়ে করে এই নেহারকে তখন আমার বাড়িতে নিয়ে আসি। এবং বাসর করে যখন আমি যাই, আমি দেখি যে পায়েল বসে আছে চেয়ারের মধ্যে। আমি ওরে বারবার বলতেছি এই তুমি চলে যাও, আমার লজ্জা লাগে। তা আমার বউ ওই দিন আমার দিকে একটু তাকে আসে, মানে আমি নতুন বিয়ে করে আনছি বাসর ঘরে। পরে 2-3 বার বলার পরও তখন চলে যায়।
গেলে পর আমার বউ আমারে বলে যে কি ব্যাপার, আপনি কারে চলে যেতে বলছেন? আমি বললাম আরে কাউরে না, বাদ দাও। এই কথা বলে আমি তখন আমার বউর সাথে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এগুলো হলো, এবং এরপরে আস্তে আস্তে করে আমি আমার ওয়াইফের সাথে থাকতেছি, জাহাজ চালাইতেছি, ওই পায়েল আমার সাথে সাথে আছে। এরকম করে যখন বিয়ে করে ফেলছি তখন আমি একটু কম জাহাজে কম যাইতাম, বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম। তো বিকেলবেলা ধরেন আপনার কোনো একটা গাছের নিচে বসে আছি, চা খাইতে আছি, এমন সময় পায়েল আসছে, পায়েলের সাথে কথা বলতেছি। আবার এখানে ঘরে বসে পায়েল আসছে, ওর সাথে কথা বলতেছি, মানে ওর সাথে আমি প্রচুর কথা বলতাম। এবং বিয়ের প্রায় আপনার 2 মাস, মানে 1.5 থেকে 2 মাস পার হয়ে গেছে। আমি তো আর মরি না। আমি মারে বললাম কি মা, তুমি না বলছিলাম আমি মরে যাব? কই মা, আমি তো মরলাম না, দেখছো এটা কবিরাজের ভণ্ডামি। আমার মা বলে আল্লাহ তোরা নেক হায়াত দান করছে, এই জন্য তুই মরিস না, এগুলো মা আমাকে বলতো। এরকম করতে করতে আমার বউ নেহার কিছুটা ধারণা করে ফেলে যে আমার সাথে কিছু একটা আছে। ও আমাকে ধারণা করে যে আমার সাথে কিছু একটা আছে, এবং এই জন্য ও আমার মাকে বলে যে আপনার ছেলেকে তাবিজ পরান। আমার মা বলে আদিলরে তাবিজ পড়লে ওর শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, হাত পা ব্যথা করে, ও ঠিক থাকতে পারে না। আমার বউ তখন আর এটা মানলো না। আমার বউ তখন আমার শাশুড়িকে দিয়ে একটা তাবিজ নিয়ে আসছে। আইসা আমারে বলে এই তাবিজ আপনি পরবেন, আপনার শরীরে দিবেন। আমি বললাম আরে না, আমি তাবিজ পরি না, তুমি মায়ের জিজ্ঞেস করো, ছোটোবেলা থেকে তাবিজ পরলে আমার সমস্যা দেখা দেয়, আমার শারীরিক অসুবিধা হয়, আমি তাবিজ পরবো না। ও আমাকে বলতেছে না আপনার তাবিজ পরাই লাগবে। কেন পরবেন না আপনি তাবিজ পরাই লাগবে, মানে একরকম আমাকে জোর প্রয়োগ করতে থাকে। আমি বললাম যে দেখো নিহার, আমার সাথে এরকম জোরাজোরি করো না, আমি তাবিজ পরবো না, আমার তাবিজ পরলে সমস্যা হয়, আমার শরীরে প্রবলেম আছে। ওর কথা হচ্ছে না তাবিজ পরাই লাগবে, মানে প্রচুর পরিমাণে আমাকে প্রেশার দিচ্ছে যে আপনাকে তাবিজ পরাই লাগবে, আপনি তাবিজ পরবেন। আমি বলি আমি পরবো না, ও বলে পড়েন, আমি বলি পরবো না, ও বলে পড়েন। এই নিয়ে ধরেন দুজনের মাঝে প্রচণ্ড রকমের ঝামেলা হতে থাকে। একটা পর্যায়ে ও আমারে বলে যদি তাবিজ না পড়েন আমি আপনার সংসার করব না, হয় আপনি তাবিজ পড়েন, নাইলে আপনি কেন তাবিজ পড়বেন আপনি এটা আমাকে সঠিকলি বলেন। তো একদিন হলো কি রাতের বেলায় ও যেহেতু এরকমই করতেছে, আমি তখন তারে বললাম যে তুমি বললে কি শুনলে সহ্য করতে পারবা, ভয় পাবা না তো? ও বলে আমার অনেক সাহস, ওদের বাড়ি হচ্ছে পাগলা বাড়ি, তো বলে আমি পাগলা বাড়ির মেয়ে, আমার অনেক সাহস, আপনি চিন্তা করেন আমি ভয় পাবো, আপনি বলেন। আমি বললাম আমার সাথে একটা পরী আছে। এটা বলার পর তখন তাকায় দেখে বলে আমি তো জানি, এই জন্যই তো আপনাকে তাবিজ পড়াতে চাই, যাতে ওই পরীটা আপনার কোনো ক্ষতি করতে না পারে। আমি বললাম ওই পরীটার নাম হচ্ছে পায়েল, ও আমার কোনো ক্ষতি করবে না, ওর সাথে আমার আজকে দীর্ঘ বহু বৎসর ধরে সম্পর্ক, আর ও আমার জীবনে আসছে বলেই কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারছি, আর ও যদি আমার জীবনে না আসতো আমার মা আমাকে কখনোই বিয়ে করাতো না। আমার বউ বলে কি বলেন আপনি এটা? আমি বললাম জি হ্যাঁ, আমার মা জানতো আমি বিয়ে করার 10 থেকে 15 দিনের মাথায় মারা যাবো, এই জন্য মা আমাকে বিয়ে করাইতে রাজি হচ্ছে না, বা কোথাও মেয়ে দেখতেছে না, আমাকে বিয়ে করাবে না। আর এই পায়েল আমার সাথে আসার পরে আমি পায়েলের কাছ থেকে যে কনফিডেন্স এবং বিশ্বাস পেয়েছি, সেই জায়গা থেকে আমি মাকে বোঝাতে সক্ষম, এবং মায়ের মাধ্যমে এবং আমার বিয়ে হয়। ও তখন আমাকে বলতেছে যে না আপনি যাই বলেন, আমি তাহলে পরীরে দেখব, আমি পরীর সাথে কথা বলবো। আমি বললাম দেখো তোমার কাছে আসবে কিনা আমি জানি না। ও আমাকে বলে না আমার কাছে আসা লাগবে। পরে আমি পায়েলরে বললাম যে পায়েল, আমার বউ তো তোমাকে দেখতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, তুমি কি একটু তার সামনে আসবা? পায়েল আমাকে বলে যে না আমি ওনার সামনে যাব না। তো আমি বললাম যে তো না যাবা, কথা বলো। বলে হ্যাঁ ঠিক আছে কথা বলতে পারি, তো তুমি আমাকে ওনারা এক রুমে রাখবা, আমি অন্য রুম থেকে ওনার সাথে কথা বলবো। তাই আমি বললাম ঠিক আছে। একদিন রাতের বেলায় পাশের রুমে কিন্তু আমার মা থাকে বাবা থাকে, ওই রুমের থেকে কথা আসতেছে। ওরা আমি আমার খাটের উপরে বসাইলাম, নেহারে বসায় বললাম যে তুমি কথা বলো। নেহা সালাম দিল, ওই রুম থেকে সালামের উত্তর দিল। নেহার বলল যে আপনি আমার স্বামীর পিছনে কেন থাকেন? ওই তখন বলতেছে যে আমি আপনার স্বামীকে নিয়ে যাব। পায়েল বলে। নেহার তখন বলতেছে এটা আপনি কি বলেন, আমার স্বামীর নিলে আমি বাঁচব না, আপনি আমার স্বামীর ছেড়ে দেন। পায়েল তখন বলে আপনি আসছেন কয়দিন হয়েছে, আমি তো আপনার স্বামীর সাথে বহু বছর ধরে আছি, আপনার স্বামীর সাথে আমার প্রেম চলে, আমি যদি মানুষ হইতাম তাহলে আপনার স্বামীর বিয়ে করতাম। এরকম করে ওই দিন অনেকক্ষণ কথাবার্তা বললে, এবং একটা পর্যায়ে পায়েল বলল আমি দুষ্টামি করেছি, আমি কখনোই আপনার স্বামীর কোনো ক্ষতি করব না, আপনার স্বামীকে আমার অনেক ভালো লাগে, এবং আমি চাই আপনি আপনার স্বামীর সাথে অনেক ভালো থাকেন, আপনাদের জীবনে যদি কোনো বিপদ আসে আমি চায়ের মতো আপনাদেরকে রক্ষা করে যাব, আপনাদেরকে সাহায্য করব, কিন্তু আমি কখনোই আপনার স্বামীর কোনো ক্ষতি করব না। আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনার স্বামীর কিছুই হবে না, আপনার স্বামী আপনার সাথে ভালোই থাকবে, আপনি ওটা নিশ্চিত থাকেন। এরকম করে যখন বলল, এরপর থেকে নেহারের ভিতরে একটা বিশ্বাস আসলো যে না পায়েল আমার কোনো ক্ষতি করবে না। এরপরে মাঝে মাঝে আমারে বলতো যে এই তুমি একটু ওনারা ডাকো, আমি একটু কথা বলবো। তো তখন আমি ওরা ডাকতাম, ডাকলে পরে ও বিভিন্ন কথা বলে দিত। একটা সময় হলো কি আমার বাড়িতেই আমার বউয়ের নেহার একটা কানের দুল
কানের যে ঝুমকা আছে না, ঝুমকা পড়তো মেয়েরা, একটা স্বর্ণের ঝুমকা মানে পড়ে গেছে, স্বর্ণের ঝুমকাটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওইটা কে জানি পাইছে বা কী হয়েছে। পরে ওই রাতের বেলায় তখন আমার বউ আমারে বলতেছে যে আচ্ছা আপনার পরীটারে ডাক দেন তো, পরীদের তো অনেক অলৌকিক ক্ষমতা আছে। আমি জিজ্ঞেস করি আমার এটা কে পাইছে, আমার এটা পাইছে কে এবং এটা কে পাইছে জিজ্ঞেস করি। পরে আমি বললাম যে তুমি কি বলো, জিজ্ঞেস করবা? আমি কিন্তু কখনোই ওরা এগুলো জিজ্ঞেস করি নাই। বলে হ্যাঁ। এবার আমি পায়েলে ডাক দিলাম, পায়েল তখন আসছে। আসার পর আমার বউ তখন বলে যে আমার তো কানের দুলটা হারাই গেছে দুপুরবেলা, আপনি তো মনে হয় জানেন। বলে হ্যাঁ জানি, এটার জন্য তো আপনার অনেক মন খারাপ। পরে বলতেছে যে আমার কানের দুলটা কে পাইছে বলতে পারেন? পরে ডিরেক্টলি আমার এক ভাই আছে আমাদের পাড়ারই, আমাদের নিজের গ্রামের ভাই, ওই ভাইয়ের নাম বলে দেয় যে ওনার বউয়ে পাইছে, ওনার বউয়ে পাইছে। পরে বলে যে পাইছে যে কোথায় রাখছে, বলে অমুক অমুক জায়গায় রাখছে। যে জায়গার কথা বলে পরের দিন আমার বউ ডিরেক্টলি গিয়ে ওইখানে উনি দূরে কোথাও রাখে না, ওনার বিছনার নিচে রাখে ঝুমকাটা। তো উনি কিন্তু দিয়ে দিবে, পায়েল বলতেছিল এটা কিন্তু হয়তো দিয়ে দিতে পারে, আপনাকে দিয়ে দিবে, আপনি না আনলেও দিয়ে দিবে, আগে পরে দিয়ে দিবে। তো আমার বউ এরপরের দিন ওই বিছনার নিচ থেকে এটা নিয়ে আসছে এবং আনার পরে আমার বউ বললো যে আর এটা তো আমি পাইছি। পরে উনিও বলতেছে আমি আনছি, ঠিক আছে আমি পাইছি, আমি আপনার কাছ থেকে একটা জিনিস নিতাম, নিয়ে আমি আপনাকে এটা দিতাম, পরে দিয়ে দিতাম। আমার ওই চাচাতো ভাইয়ের বউ বলতেছে। আমার চাচাতো ভাইয়ের বউ তখন এটা বলে এবং বলার পরে আমার মা তখন আমার এই নেহার তখন আমারে বললো যে দেখো পায়েলের মাঝে তো অনেক অলৌকিক ক্ষমতা আছে, পায়েল তো অনেক অদৃশ্য কথা বলতে পারে। তুমি একটা কাজ করো, জাহাজ চালাইয়া নাবিকের কাজ করে জাহাজের ক্যাপ্টেন হইয়া তুমি কয় টাকায় বা ইনকাম করো, তুমি কবিরাজি করো, তুমি পায়েলকে দিয়ে কবিরাজি করো। আমি তখন বললাম ধরো এইগুলো আমার ভালো লাগে না, মানুষ আমারে ভণ্ড কবিরাজ বলে ডাকবে, আমি এগুলো করবো না। তখন নেহার আমারে বলে জানো এক একটা কবিরাজ তাদের দেশে বিদেশে বাড়ি থাকে, তারা অনেক টাকার মালিক হয়, কবিরাজি করে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, তুমি কবিরাজি করো। আমার বউ আমারে বলতেছে। আমি তখন বললাম যে দেখো আমার এটা ইচ্ছে করতেছে না বা ভাল লাগতেছে না, আমি এটা করবো না। আমার বউ তখন নেহার আমাকে জোর করলো যে না করাই লাগবে, আপনার করাই লাগবে, আপনার করাই লাগবে। আমার বউ যখন আমার জোর করলো, পরে আমার বউ তখন মানুষ নিয়ে আসতো, আমার বউ মানুষ নিয়ে আসতো, আনলে পরে আমার বউ যদি আবার ডাকতো পায়েল কিন্তু আসতো না, আমার বউয়ের ডাকে কিন্তু পায়েল আসে না। আমার বউ মানুষ নিয়ে আসতো, আনার পর আমার বলতো যে আপনি ওনারা ডাক দেন, আমি ডাক দিতাম, আমার বউ জিজ্ঞেস করতো, আমার বউয়ের সাথে কথা বলতো। এরকম করে একদিন 2 দিন 3 দিন এরকম করতে করতে দেখা গেল যে আমাদের মোটামুটি এলাকায় পুরো জানাজানি হয়ে গেছে যে আমার সাথে পড়ি আছে এবং আমি কবিরাজের কাজ করি। এরপরে দেখা যায় যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বাড়িতে 8-10 জন মানুষ শুধু রাখা লাগে সিরিয়াল মেনটেন করার জন্য। কই গেল আমার লঞ্চ চালানো, কই গেল আমার লঞ্চের ক্যাপ্টেনের চাকরি, আমার লঞ্চে যাওয়াই বন্ধ হয়ে গেল, আমি আর ওইদিকে যাইতেই পারি না, আমি আর ওইখানে যাইতেই পারি না। তখন এটা আমার সাথে আছে, আর রুগী মানুষের অভাব নাই, আমি সমাধান করতেছি এবং পায়েলও খুব মজা পাচ্ছে, ও এগুলো শুনতেছে মানুষের, ও খুব মজা পায়। আমাকে ও বলে দেয় যে এটা বলো, এটা বলো, আমাকে যা বলে আমি বলি, অথবা আমার বউরে বসা রেখে আমার বউর সাথেও পায়েল কথা বলে, আমার বউরেও বলে। এরকম করতে আমি দীর্ঘ 1 দিন 2 দিন নয়, প্রায় আপনার 6.5 বৎসরের মতো এই ধরনের কাজ করি। কিন্তু পায়েলের মাঝে এত ক্ষমতা আছে, এই 6.5 বৎসরে আমার বউ নেহার ঘরে একটা বাচ্চা হয় নাই, নেহার ঘরে কোনো বাচ্চা হয় না। আমি পায়েলরে বললাম যে তোমার তো অলৌকিক অনেক ক্ষমতা আছে, আমার বউয়ের গর্ভে একটা বাচ্চাকে তুমি দিতে পারো না? পায়েল আমাকে বলে এটার ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা আমার নাই, তোমার বউ কখনো মা হতে পারবে না। 7 বছর বয়সে আমি অনেক নারীদেরকে অনেক মেয়ে আছে যাদের বাচ্চা হয় না, এদের বাচ্চা হয়ে যাচ্ছে, আমার কাছে আসে, পায়েল বলে এটা করতে বলো, হয়ে যাবে। কিন্তু আমি যখন পায়েলকে বললাম যে আমার বউ নেহার জন্য কিছু একটা করো, ওর গর্ভে একটা বাচ্চা হোক, আমি একটু বাবা ডাক শুনি, ও বলে তোমার বউ আল্লাহর কাছ থেকে এরকমভাবে চেয়ে আনছে, ওনার গর্ভে কখনো বাচ্চা হবে না, আমি এটা পারবো না। এটা কেন নেহা পায়েল করতেছে না বা কেন নেহার ঘরে বাচ্চা দিচ্ছেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানে বা পায়েল নিজেই ভালো জানে। এরকম করতে মোটামুটি এই পায়েলের সাথে নেহার একটা মনোমালিন্যতার সম্পর্ক তৈরি হয় যে উনি আমারটা কেন করে না। এই করতে আমি যখন আস্তে আস্তে করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করি, এক পর্যায়ে আমি ঢাকাতে বসি, চিটংয়ে বসি, বরিশালে বসি এবং রাজশাহীতে বসি। এরকম 2 দিন করে হিসাব করে বিভিন্ন জায়গায় বসতেছি আর টাকা পয়সা আপনার অঢাল কামাই করতেছি, টাকা পয়সা 2 হাতে কামাইতেছি। এবং আমি আপনার চিটং শহরে বাড়ি কিনছিলাম, ঢাকাতেও বাড়ি কিনছি, বরিশালেও বাড়ি কিনছি, আমি প্রায় 6টা বাড়ি কিনছি, এই কয়েকটা বছরের ভিতরে 6টা বাড়ি কিনছি। এবং এই বাড়িগুলো কেনার পরে আমার ভিতরে অন্যরকম টাকা পয়সা যখন হয়ে যায়, আমি ওই টাকার গরমটা আর নিতে পারি নাই।
টাকার গরমটা নিতে না পাইরা আমি তখন করলাম কি বিভিন্ন খারাপ জায়গায় বা খারাপ মেয়েদের সাথে মিশতে শুরু করছি। আমার ওয়াইফ তো আছে নেহার কাছেও আমি তখন কথা লুকাই, আমি খারাপ মেয়েদের কাছে যাইতাম, বিভিন্ন মেয়েদেরকে ইন্ডিয়া থেকে টাকা দিয়ে আনতাম, এনে এদের সাথে শারীরিক সম্পর্ক করতাম, রাত যাপন করতাম। এগুলো হতে 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 আমার এই পায়েল তখন খুব ক্ষিপ্ত হয়ে যায়। মানে পায়েল আমাকে খুবভাবে বলে যে না, এটা তুমি ঠিক করতেছো না, এটা তুমি অন্যায় করতেছো, এটা অপরাধ করতেছো, তুমি এই পথ থেকে ফিরে আসো। তা আমি তখন আর পায়েলের কোনো কথাও শুনি না, এবং পায়েলের কথা না শুনে আমি তখনও এই নেহার সাথে এগুলো করে যাইতাম। মানে নেহাকে ধোকা দিতাম এবং বিভিন্ন মেয়েদের সাথে রাত কাটাতাম, এবং পায়েল আমাকে মানা করতো। কিন্তু পায়েল কখনোই আমার বউ নেহার কাছে বলতো না যে আপনার স্বামী এটা করে, আপনার স্বামীর এই সমস্যা আছে, এগুলো গেলে আপনার স্বামী করে, আপনার স্বামীকে আপনি বাধা দেন বা নিষেধ করেন। তো মানে আমাকে ও বলতো না, মানে পায়েল আমার বউয়ের কথা আমার বউয়ের কাছে কোনো কিছুই বলতো না। এইরকম করতে 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 আমার ভিতরে মানে হঠাৎ করে একটা খারাপ চিন্তা চলে আসে। খারাপ চিন্তা বলতে এরকম একটা চিন্তা, আমি পায়েলরে বলি যে পায়েল, অনেক তো মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করলাম, অনেক মেয়ের সাথেই তো আমার শারীরিক সম্পর্ক হলো, আমার একটু তোমাকে অপরূপা দেখতে ইচ্ছে করে। কারণ সবাই তো বলে যে পরীরা অনেক সুন্দর, পরীদের সাথে শারীরিক সম্পর্ক করলে অনেক তৃপ্তি পাওয়া যায়, আমি তোমার সাথে এই সম্পর্কে লিপ্ত হতে চাই। ওই দিন পায়েল খুবই রাগ করে, মানে এত রাগ করে। ওর সাথে আমার সম্পর্ক হওয়ার পর আমি কখনো ওকে এতটা রাখতে দেখি নাই। ও আমাকে বলে আমি না ভুল করেছি, তোমার সাথে সম্পর্ক করে তোমার কাছে এসে আমি ভুল করেছি, তুমি আসলে মানুষ নেই, তুমি নরপিশাচ হয়ে গেছো, তুমি খারাপ হয়ে গেছো, আমাকে এগুলো বলতো। এবার দেখলাম যে না, কোনোভাবেই আমি আর এরই মাঝে কিন্তু আমি মোটামুটি কিছু তন্ত্র কাজ শিখে যাই। মানে বিভিন্ন পরীদেরকে অ্যাটাক করা, জিনদেরকে অ্যাটাক করা বা জিনদেরকে করা। আমি তো প্রথমে পায়েলের কাছ থেকে নিয়েছিলাম, পায়েল আমাকে অনেক কিছু শিখিয়ে দেয়, ওই আমাকে অনেক কিছু শেখা, ওর কাছ থেকে অনেক শিখি। এবং আরেকজন আমার ওস্তাদ বলতে মানে এই লোকটাকে আমি আমার সাথে রাখতাম, উনি আবার অনেক কিছু জানতো। শুধু যে পায়েলকে দিয়ে আমি করাইতাম এবং ওনার সাথেও কিছু ছিল, ওইগুলোকে আমি তখন আনতে পারতাম। এবং সেই লোকটার মাধ্যমে আমি তখন পরীকে বন্দি করার টেকনিকটা আমি তখন শিখে যাই। এবং এরকম করতে করতে আমার ভিতরে তখন পায়েলের জন্য একটা খারাপ চিন্তাভাবনা চলে আসে যে আমি এই পরীটাকে বন্দি করে এই পরীটার সাথে আমি একটা সম্পর্ক করব, এইরকম একটা বিষয় তখন চলে আসে। তো মানে কি করব ঠিক বুঝতে পারতেছিলাম না যে আসলে কোনটা করব। এবং পায়েলও আমাকে বারবার, ও কিন্তু বুঝে গেছে, আমাকে বলে যে তুমি আদিল এমন কোনো কাজ করো না যেটার কারণে আমি বাধ্য হব তোমার উপরে খারাপ কিছু করার জন্য, তুমি এরকম কোনো কিছু করো না, তুমি ভালো হয়ে যাও, বারবার আমাকে বলতো। কিন্তু আমার কথা হচ্ছে যে না, যেভাবেই হোক আমি ওর সাথে একটা অবৈধ সম্পর্ক করব। এরকম করতে 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 একটা দিনক্ষণ তারিখ সব ঠিক করে মঙ্গলবারে, একে তো মঙ্গলবার, তার সাথে হচ্ছে মাঘী পূর্ণি, এই পূর্ণিমা রাতে মঙ্গলবারে আমি তখন তারে বন্দি করি, পায়েলরে বন্দি করি আমাদের বরিশালে ও একটা জায়গার মধ্যে ওরা আমি বন্দি করার পরে মানে আমার কথা হচ্ছে এখন যদি পায়েল আমার সাথে নাও থাকে সমস্যা নয়, আমি তন্ত্রমন্ত্রের কাজ চালায় যেতে পারবো, আমার কাছে ওই ক্ষমতা আছে। আরেকটা কবিরাজের সাথে আমি পরিচয় হয়েছি, ওনাকে দিয়ে আমি কাজ করতে পারবো, পায়েল আমার কাছে না থাকলেও চলবে। আমি পায়েলের সাথে একটা অবৈধ সম্পর্কে যাব, একটা সম্পর্ক করবো। আসলে এটা স্বাভাবিক মানুষদেরকে বিশ্বাস করানো খুব কঠিন, ওরা আসলে বুঝতে চাইবে না বা ওরা এটাকে অন্যভাবে নেবে যে যারা কবিরাজি করে এরাই শুধুমাত্র আমার এই বিষয়টা বুঝতে পারবে। এরপরে আমি ওকে আমার মন মতো একটা রূপে আমি ওরে বন্দি করে আমার মন মতো একটা রূপে আমি ওরে সাজানোর পরে আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করি। একটা শরীর লাগে, অন্য একটা মেয়ের শরীর দিয়ে আমি তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করি। এটা অনেক বিস্তারিত আছে, এগুলা এখানে বলা যাবে না, এগুলো বললে হয়তো সমস্যা হবে, তো যার জন্য যতটুকু বলা যায় ততটুকুই বলি। আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করি এবং শারীরিক সম্পর্কটা করার পরে এই শারীরিক সম্পর্কটা শেষ হলে পরে ও আমার দিকে তাকায়, আমি তার দিকে তাকাই, ও আমার দিকে তাকায়, আমি তার দিকে তাকাই, শুধু এইটুকু আমি মনে আছে। এবং তাকানোর পরে মনে হলো তার চোখের ভিতর থেকে, তার দুইটা চোখের ভিতর থেকে এমন একটা আলো এসে আমার দুইটা চোখে পড়ে, আমি মুহূর্তের মধ্যে চোখটা বন্ধ করে ফেলি। এবং চোখটা বন্ধ করে যখন চোখটা খুলি আমি তখন আর কোনো কিছু দেখতে পাই না, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এবং দেখতে না পাওয়ার পর আমি মানে চিন্তা করতেছি, আমি তো আমার চোখে আর কোনো কিছু দেখতেছি না, আমি আর চোখে কোনো কিছু দেখতে পাচ্ছি না। এবং আমি আবার চোখ বন্ধ করে আবার চোখ খুলি, আমি চোখে আর দেখতে পাচ্ছি না। এবং চোখে তো দেখতে পাচ্ছি না, লিটারেলি আমি বোবা হয়ে যাই, আমি আর কথাও বলতে পারি না, চোখেও দেখি না। এই জায়গার মধ্যে এরকম করতেছে, অনেক কষ্টে দরজা খুলে বের হইলাম,
হওয়ার পরে যারা আমার সাথে থাকে সঙ্গভঙ্গ, ওরা আমার চোখে মুখে পানি দিতেছে, ঠিক করতেছে, বাট আমার আর মানে মুখ দিয়েও কথা বেরোয় না আর চোখেও দেখতে পাই না। বোবাও হয়ে যায়, অন্ধও হয়ে যায়। এবং এই বোবা আর অন্ধ দীর্ঘ 1 বৎসরের মতো, দীর্ঘ 1 বৎসর আমার কাছে আর ওই পায়েল আর আমার কাছে আসে না, আমার কাছে পায়েল আসে না। এবং ওই 1 বৎসরে আমার বউ নেহার আমার এই জায়গার সম্পত্তি বাড়িঘর যা আছে, কারণ নেহারের সাথে আমার আগেই সমস্যা হয়ে গেছে, আমি বিভিন্ন মেয়ের সাথে রাত কাটাতাম, বিভিন্ন মেয়ের কাছে চলে যেতাম। তো নেহার এগুলো জানতো এবং নেহার এগুলো জানার পরেও খুব রাগ করতো। একটা সময় নেহার নিজেই জেনে গেছে, অনেক রাগ করতো, বকাবাদ্য করতো। তখন থেকে ওর সাথে আমার একটা ডিস্টেন্স শুরু হয়ে গেছে। এবং সেখান থেকে আমি যখন অন্ধ হয়ে যাই, আমি অন্ধ থাকা অবস্থায় আমার বউ নেহার আমার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে সিগনেচার নিয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে সিগনেচার নিয়ে যায়। এবং সিগনেচার নিয়ে পরে ও আমার যে বাড়িঘর ছিল মোটামুটি সব কিছু দখলে নিয়ে যায়। শুধু দখলেই নেয় না, এবং 1 বছর পরে আমার মানে কথা বলাটা আমি আস্তে আস্তে করে ঠিক হয়ে যায়, মানে কথাটা বলতে পারি, মানে এখনও কথা বলতে গেলে কথা আটকায় যায় মাঝে মাঝে, তবে কথা বলতে পারি। আমি চোখে দেখি না, আমি চোখে দেখি না। এবং একটা পর্যায়ে এসে আমি যখন চোখে দেখি না, আমি কথা বলতে পারি। আমি ওই মুহূর্তে জানতে পারি আমার বউ নেহার এই কবিরাজি করে, আমার বউ নেহার কবিরাজি করে পায়েল নেহারের সাথে আছে, পায়েল নেহারের সাথে আছে। এবং নেহার আমাকে তখন আমাকে ডিভোর্স করে দেয়, আমাকে ছেড়ে দেয়। আমি নেহারের কাছে মাপ চাই, ওর কাছে ক্ষমা চাই যে আমার ভুল হয়ে গেছে, আমি এটা অনেক অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও এবং সব কিছুর জন্যই আমি ক্ষমা চাই, আমাকে তুমি মাফ করো। কিন্তু ও আর আসলে আমার কথা শোনে না, ও আর আমার কথার কোনো গুরুত্ব দেয় না। এবং এরপরে এই নেহারের সাথে পায়েল থাকে এবং তখন নেহার কবিরাজির কাজ করে দীর্ঘ অনেক বছর, এই 2000 আপনার অনেক বছর, প্রায় 2016 সাল পর্যন্ত কবিরাজি করে। 2016-র দিকেও তখন কবিরাজি ছেড়ে দেয়। 16 সালের দিকে কবিরাজি ছাড়ে, তখন অন্য কানে ওর বিয়ে হয় এবং অন্য জায়গায় বিয়ে হওয়ার পর ওর ঘরে সন্তানাদি হয়। কিন্তু এখানে আমি একটা বিষয় বুঝলাম না, আমাকে পায়েল বারবার বলেছে নেহার ঘরে কখনো সন্তান হবে না, এবং এটা নাকি আল্লাহর কাছে এভাবেই চেয়ে আসছে। এবং পায়েল চাইলেও নেহারের ঘরে কোনো সন্তান দিতে পারবে না, তবে নেহারের যখন অন্যত্রে বিয়ে হয় ওর ওখানে ছেলে মেয়ে হয়। এবং এই পর্যন্ত আমি চোখে টোটালি দেখি না, একেবারেই দেখি না। আমি পরিবারে পড়ে আসি, আমার নিজের যে জায়গায় সম্পত্তি কিছু আছে বাবার, কারণ বাবার তো অনেক সয় সম্পত্তি ছিল, আমার বাবা মা দুজনেই মারা যায়, এরা দুজনেই মারা যায়, আমি একাই, আমার সয় সম্পত্তিগুলো আছে, আমার এই মানুষ দেখাশোনা করে, এলাকার লোকজন আছে দেখাশোনা করে, আমাকে দেখা করার জন্য 2টা ছেলে রাখছে মাসিক বেতন দিয়া, এবং ওরাই আমার দেখাশোনা করে, ওরাই আমাকে রাখে। ওদের মাধ্যমে আমি ওদেরকে বলতাম আমি তো চোখে দেখি না, এমন কোনো কিছু আছে কি না ইউটিউবে যেটা শুনে আমি শান্তি পাবো। আমি ওয়াজ শুনতাম, সবসময় ওয়াজ নসিহত শুনতাম, ওখান থেকে তখন তারা আমার আপনার এই চ্যানেলটা এনে দেয়, আপনার এই গল্পগুলো আমাকে শোনায় এবং আমার সাথে থাকে, আমার কাজ টাজ করে, আমাকে দেখাশোনা করে। জাহিদ নামের একটা ছেলে, ওর মাধ্যমে আমি আপনাকে পাই এবং ওর মাধ্যমে আমি আপনাকে আমার কথাগুলো লিখলাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, চাইলে আপনি আমার সাথে কথা বলতে পারেন, এটা আমার ফোন নাম্বার, আমার ঠিকানা। আর আমার বউ নেহার মাঝে মাঝে হয়তো 6 মাস 4 মাস পরে একবার আসে, আইসা আমার একটু দেখে নাকি আবার চলে যায়। ওর এখন নাকি জানি ওর সাথেও নাকি পায়েল নাই, পায়েল চলে গেছে, ওর সাথেও নাই। এবং ওই দিন ওই ঘটনার পরে পায়েলের সাথে আমার আর কখনো দেখা হয়নি, আর কখনো কথাও হয়নি। আমি অনেক অপরাধ করেছি এবং আমার ওই অন্যায় থেকে, আমার ওই অপরাধ থেকে যে শিক্ষা আমি পেয়েছি, আমি আমার মাধ্যমে বাংলাদেশের যে পৃথিবীর বুকে যে ভালো তান্ত্রিকগুলো আছে, ভালো কবিরাজগুলো আছে, যাদের সাথে ভালো জিনপরি আছে, তারা যেন আমার মতো কাজ না করে, যার জন্য আমার গল্পটা দিয়ে আমি তাদেরকে সতর্ক করতে চাই। আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই ক্যাপ্টেন আদিলের জীবনের এই ভয়ঙ্কর রকম বাস্তব গল্পটা শোনার জন্য। আদিল তো ভুল করেছে, মানুষ জীবনে ভুল করে শুনেছি, কিন্তু এরকম ভুলও যে মানুষ করতে পারে, আদিলের গল্প না পেলে আমি বুঝতাম না। আসলে আমি একটা কথা বারবার বলি যে দুনিয়াতে মানুষ সব কিছুর গরম সহ্য করতে পারলেও টাকার গরম সহ্য করতে পারে না। টাকার গরমটা যে এরকম গরম যে টাকা থাকলে মানুষ নিজেকে আর মানুষই মনে করে না। বুক পকেটে টাকা থাকলে মানুষ হার্ট অ্যাটাক করে বসে যদি ওই টাকা খরচ করতে না পারে। এবং আদিল ভাই যেটা করেছে এটা নিতান্তই অন্যায় করেছে, কারণ এই পায়েল তার সাথে ছিল, তার ভালো করেছে, তার অনেক হেল্প করেছে এই পর্যন্ত। পায়েল না থাকলে হয়তো আদিলের মা আদিলকে বিয়েই করাতো না। তো সেই জায়গা থেকে পায়েলের আদিল যে অপরাধ করেছে, তার অপরাধের মাধ্যমে তার গল্পতে সে আমাদের সাথে যেই যেই কবিরাজগুলো আছে, যাদের সাথে ভালো কিছু আছে, তারা যেন এরকম কোনো খারাপ কাজ না করে, পাক পবিত্র থাকে, তাদের সাথেই বলুন ওনার
অন্য কবিরাজদেরকে সাবধান করার জন্য আর গল্পটা এনে আমাকে বলেছে। যাই হোক, তা আমি আসলে একটা সময় বিশ্বাস করতাম, নিজেও আসলে এগুলোকে অবিশ্বাস করতাম। কিছু কিছু জিনিস দেখে আমার কাছে মনে হয় যে না, আসলেই গায়েবী হয়তো জিনেরা পারে, এবং ওই জিনগুলো বেশি দিন মানুষের সাথে থাকেও না, একটা সময় চলে যায়, যেটা ওনার ওয়াইফ নেহার কাছ থেকেও নাকি পুরি পায়েল চলে গেছে। যাই হোক, ওনার গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্প থেকে কোনো ব্যক্তিগত মতামত কথাবার্তা থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, ইনশাআল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।